তোমার স্ক্রিন দেখতে পারতেছো সবাই, আশা করি। আমরা হচ্ছে বিশেষ অনুষ্ঠান না করে শুরু করি, কারণ আমরা 10 মিনিট মতো অপেক্ষা করে ফেলছি। তো আজকের ক্লাসটা হচ্ছে কি তোমার নিউটনিয়ান মেকানিক্সের। এবং শুরু করার আগে ইন জেনারেল কিছু কথাবার্তা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, আগে যখন ফিজিক্সে হচ্ছে কি 20 নাম্বারের কোয়েশ্চেন আসতো, লাইক তোমরা জানো যে এই বছর থেকে, হ্যাঁ, 15 নাম্বারের কোয়েশ্চেন আসতেছে, কিন্তু আগে কিন্তু হচ্ছে 20 নাম্বার আসতো। যখন 20 নাম্বার কোয়েশ্চেন আসতো তখনও কিন্তু একটা জিনিস দেখা যেত, সেটা হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে বা প্রথম পত্র থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে, এবং সেকেন্ড পেপার থেকে তুলনাভাবে কম আসে। যদি একটা রেশের কথা বলি তাহলে সেক্ষেত্রে বলা যায় যে 12 থেকে 14টার মতো আসে হচ্ছে ফার্স্ট পেপার থেকে, 7 থেকে 8টার মতো বা সর্বোচ্চ হলে 9টার কাছাকাছি যাইতে পারে, বাট ওগুলো সেকেন্ড পেপার থেকে আসে। এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো কিন্তু তুলনাভাবে বেশি কঠিন, ফার্স্ট পেপার চ্যাপ্টারগুলো তুলনাভাবে সহজ। এটা কিন্তু তোমাদের এত বোঝা উচিত যে ফার্স্ট পেপারে কিন্তু সবগুলো চ্যাপ্টার, গ্র্যাভিটেশন, ওই যে মহাকর্ষ যে চ্যাপ্টারটা আছে, কাজ, শক্তি, ক্ষমতা, খুব ইজি একটা চ্যাপ্টার, ডায়নামিক্স, ভেক্টর, মানে বুঝছো তো, ফার্স্ট পেপারটা খুবই সহজ। তো ফার্স্ট পেপার থেকে আসলে বেশি কোশ্চেন আসে। সেকেন্ড পেপারে যে কঠিন চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে মোটামুটি স্কিপও করে যায়। দেখা যায় যে কঠিন কঠিন চ্যাপ্টারগুলো শুধুমাত্র অনুশীলনী এবং দাগানো লাইনগুলো করে গেলে দেখা যায় যে কোশ্চেন এখান থেকে কমন পড়ে যায়। ঠিক আছে। তো আজকে হচ্ছে নিউটন মেকানিক্স নিয়ে আমাদের আলোচনা, তো আমরা হচ্ছে আলোচনা শুরু করি। তো পদার্থবিজ্ঞানে যদি এককভাবে কোনো ব্যক্তির নাম বলতে হয় যে কার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে নিউটন। কারণ নিউটন হচ্ছে মানে কি বলা যায়, ক্লাসিক্যাল ফিজিক্সের একটা ফাউন্ডার, মানে ফাউন্ডিং ফাদার টাইপ একটা ফিগার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি আসলে মেইনলি তার হচ্ছে কি কনসেপ্ট গুলো, যেগুলো হচ্ছে কি পরবর্তীতে ক্লাসিক্যাল মেকানিক্স বা হচ্ছে কি তোমার নিউটন মেকানিক্স নামে পরিচিত, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। বলের সংজ্ঞামূলক ধারণা, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো জিনিস তোমার হচ্ছে একটু মেডিকেলে কিভাবে আসে, সচরাচর এখন আর রিসেন্টলি এগুলো আসে না, বাট বিগত তুমি যদি অনেক আগের কোশ্চেন গুলো দেখো, যেমন ধরো 2010, 2014, 2012 এরকম সময়ের কোশ্চেন গুলো, তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে কোশ্চেন কিন্তু অনেক বড় বড় সাইজের ওইখানে। এটা একটা রিজন হচ্ছে, আগে কিন্তু কোশ্চেন শুধুমাত্র 1 পেজের ভিতরে সীমাবদ্ধ ছিল না। এখন তোমরা যখন কোশ্চেন যা দেখবা, দেখবা যে বড় একটা পেজ, ওইটাতে কিন্তু 100টা কোশ্চেন, বাট আগে কিন্তু হচ্ছে পাতার মতো ছিল, like কয়েক পাতা। তো দেখা যায় ওই সময় হচ্ছে কোশ্চেনগুলো একটু বড় বড় আসতো, যে পুরো একটা লাইন তুলে দিয়ে বলতো যে এটা কে দিছে বা এটা কোনটার সাথে ভালো যায়। ঠিক আছে। সো এখন আর সেরকম আসে না, বাট তো ছোট ছোট জিনিসগুলো তোমরা একটু পড়বা, লাইক সংজ্ঞা যেগুলো আছে, যেমন কি বলছে, পদার্থের যে অবস্থা আছে চিরকাল সেই অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলা হচ্ছে বা ইনার্শিয়া বলা হচ্ছে। ঠিক আছে। এটুকু তুমি জানলা, খুবই একটা বেসিক কনসেপ্ট। আমরা হচ্ছে কি আসলে যেগুলো জিনিসে একটু তুলনামূলকভাবে বেশি সময় দিতে হবে, আমরা ওগুলো জিনিসে একটু বেশি সময় দিব। ঠিক আছে। তবে আমরা প্রতিটা পেজই হচ্ছে কি একটু মোটামুটি টাচ করবো। ঠিক আছে। আচ্ছা। এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা একটা চ্যাট বক্সে পাঠাতে পারো, এবং বিভিন্ন ধরনের যে এমসিকিউ যেগুলো থাকবে সেগুলো সমাধান তোমরা চ্যাট বক্সে দিতে পারো। কেউ চাইলে তোমরা আবার আনমিউট করেও বলতে পারো। ঠিক আছে। আচ্ছা। তো আমরা হচ্ছে কি এখান থেকে বেসিক কিছু কথাবার্তা আছে ফোর্সের। এখানে তোমরা উপাংশের ব্যাপারটা তো জানো, রাইট? তোমরা কি যখন ভেক্টরের ক্লাসগুলো করছো, বা ভেক্টর তো তোমাদের ইতিমধ্যে পড়া হয়ে গেছে, তোমরা দেখছো না যে যে কোনো বলের হচ্ছে কি দুইটা উপাংশে ভাগ করে। তো সিমিলারলি কোনো একটা ফোর্স যখন কোনো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়, মানে প্রয়োগ করা হয়, যেমন ধরো এই জায়গায় একটা অবজেক্ট, তুমি ধরো ফোর্সটা এরকম একটা অ্যাঙ্গেলে দিচ্ছ। ঠিক আছে। এখানে একটা স্লাইড, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? তো এই অ্যাঙ্গেলের কারণে কি হয়, উপাংশে ভাগ হয়ে যায় ফোর্সগুলো, লাইক কিছু অংশ কাজ করে এইদিকে, কিছু অংশ কাজ করে এইদিকে। ঠিক আছে। তোমাদের বইতে এগুলো কয়েকটা উদাহরণ আছে, এগুলো আমরা দেখবো। সো ওই উপাংশে ভাগ করার ক্ষেত্রে সাইন থিটা কস থিটাতে নির্ভর করে যে তুমি অ্যাঙ্গেলটা কোন দিক থেকে নিছো, কাজ সাইন এবং ওই যে কজের যে ফর্মুলাগুলো আছে, অপোজিট বাই হাইপোটেনাস এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আসলে সেরকম আর কিছু নাই, টুকটাক যেগুলো জিনিস একটু দাগানো আছে এগুলো একটু দেখো। হ্যাঁ, আমরা তাহলে একটু আগাই। এই যে এইখান থেকে হচ্ছে কি তোমার মেডিকেলের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, এবং এইটি হচ্ছে কি তোমার 3 স্টার ইম্পর্টেন্ট। শুধু তাই না, আমি যেবার প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 21/22 সেশনে, এখান থেকে কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা আমি তোমাকে একদম দেখাই, হ্যাঁ, যে কোন লাইনটা থেকে আসছিল। এই জায়গায় এই জায়গায় একটা সায়েন্টিস্টের নাম লেখা থাকার কথা, হ্যাঁ, যে কিনা হচ্ছে কি দুইটা বলের ভিতরে। আচ্ছা, ওটা আমরা যেতে যেতে দেখবো। ঠিক আছে, ওটা আমি নজরে পড়বে। তো এখানে হচ্ছে কি তোমার ফোর্স কয় ধরনের কথা বলছে, বেসিক ফোর্সের কথা বলছে 4 ধরনের। প্রকৃতিতে এই 4 ধরনের ফোর্সই মৌলিক বল, বাকি যে বলগুলো পাবা সেটা হয় এগুলোর বলের মিশ্রণ বা আহ, কি বলে, ডিরাইভড, উদ্বুদ্ধ যেটা বলে। ঠিক আছে। আচ্ছা, মহাকর্ষ বল এটা হচ্ছে কি তোমরা জানো, এই 9-10 থেকে যখন প্রথমবারের মতো ম্যাথ করতে গেছিলা, সেটা হচ্ছে পৃথিবীর সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণের বলের মান কি 6.673 × 10⁻11 কেজি মিটার স্কোয়ার পার সামথিং সামথিং ছিল। ঠিক আছে। তো ওই ভ্যালুগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এছাড়া এখানে কি বলছে, যে মহাকর্ষ বল কোন কণার কারণে কাজ করে, সেটা হচ্ছে গ্র্যাভিট্রন, তারপর তড়িৎ চুম্বকীয় বল এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তোমরা ভালোভাবে রিডিং দিবা, এবং তুমি দেখো প্রতিটার ক্ষেত্রে
বিশেষ বিশেষ কিছু কাহিনী আছে যে কোথায় কোথায় এগুলো বল দেখা যায়। যেমন এখানে কি বলছি, স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে। এখানে দেখো ডেন্টাল 17-18 কিন্তু আণবিক গঠন থেকে কোশ্চেনটা আসছে। তোমরা যখন বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের জন্য এক্সাম দিবা তখন তোমরা দেখবা যে রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তোমার কোশ্চেনটা দিয়ে দিচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া হয় কোন বলের প্রভাবে, তোমার অ্যান্সারটা কি হবে, তড়িৎচুম্বকীয় বল। তো এখানে যে দাগানো লাইনগুলো সেগুলো ভালোভাবে পড়ো। আর কোন কণার কারণে হয় এটাও কিন্তু তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটার ক্ষেত্রে এটা লেখা আছে, তোমরা হচ্ছে এটা ভালোভাবে পড়বা। যেমন সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে কি বলছে, নিউক্লিয়ন বলা হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা, না সরি, পার্টিকেল যেটার কারণে হয় সেটা হচ্ছে তোমার মেসন পার্টিকেল, ঠিক আছে। এইসব বল আকর্ষণধর্মী হয়, স্বল্প পালার। এই লাইনটা থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে, এই লাইনটা থেকে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এই দেখো, আমার মনে আছে যখন প্র্যাকটিসের সময় এগুলো আসতে আমি ভুল করতাম। দেখো এই বল কোনটা বলছে, সবল নিউক্লিয় বল, আকর্ষণধর্মী, স্বল্প পাল্লা বিশিষ্ট, চার্জ নিরপেক্ষ। এটা কিন্তু অপশনটা চেঞ্জ করে দিতে পারতো তারা। তারা দেখা যায় চার্জ ধনাত্মক, ঋণাত্মক এসব কিছু দিল। এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে নিউক্লিয়াসের বাইরে এটার কোনো অস্তিত্ব নাই। সিমিলারলি তোমরা আসলে এই চারটা বল থেকে সুন্দর মতো রিডিং করবা, একটু ডিটেলসটা জানার চেষ্টা করবা কোথায় কি বলছে না বলছে, তাহলে আসলে মোটামুটি ক্লিয়ার। এখান থেকে এর থেকে বেশি কঠিন কোশ্চেন আসা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ ডাব্লিউ পাউলি মৌলি এগুলো জিনিস একটু দেখো, জেনে রাখো কি কি বলছে। এই যে এগুলো জিনিস তোমরা একটু পড়বা। এখানে আমি আসলে সময় নষ্ট না করি, আমরা একটু আগাই আসলে, কজ এমনি বেশি স্লো গেলে আসলে শেষ করা সম্ভব হবে না। তড়িৎচুম্বকীয় বল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফোটনের কারণে হয়। তারপর দুর্বল নিউক্লিয় বলটা কি হয়, বোজনের কারণে। স্ট্রংটা কি কি হচ্ছে, মেজন এবং গ্লুকনের কারণে, ঠিক আছে। এই দেখো এগুলো কিন্তু এই যে আসছে আমাদের কি 21-22 সালেও আসছে, যে বিটা ক্ষয়ের থেকে। তারপর 12-13 সাল ডেন্টাল 16-17 এক্সেট্রা, এগুলো তোমরা একটু দেখলেই পারবা। আর এই যে কম্প্যারিজনস, হ্যাঁ, কম্পারিজনের এখান থেকে এই কয়েকটা জিনিস তোমার লাগবে। এই পার্টটা দেখো কি বলছে, একটু দেখাই তোমাকে। চারটি মৌলিক বলের আপেক্ষিক সবলতা সম্বন্ধে ধারণা লাভের জন্য যদি মহাকর্ষ বলের সাপেক্ষে সবল নিউক্লিয় বলের মান 10^41 ধরা হয়, তবে দুর্বল নিউক্লিয় বল এইসেট্রা এক্সেট্রা এক্সেট্রা আপেক্ষিক সবলতার মান হবে যথাক্রমে এইটা এইটা এইটা। তাহলে এই যে যেগুলো মাপছে এগুলো কার সাপেক্ষে মাপছে, মহাকর্ষ বলের সাপেক্ষে। তাহলে মহাকর্ষ বলের সাপেক্ষে কোশ্চেনটা আসবে এভাবে, যে দুর্বল নিউক্লিয় বলের কি বলবে দাঁড়াও, আপেক্ষিক সবলতা সম্বন্ধে ধারণা লাভের জন্য আহ হ্যাঁ বলবে যে তোমার দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক বল কত, লাইক মহাকর্ষ বলের তুলনায়। তখন তোমার অ্যান্সারটা কি হবে দেখো তো, দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কিন্তু 10^30। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। তারপর সিমিলারলি আবার দেখো সবল, এটা সরল লিখছে যদিও বাট সবল হবে, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মহাকর্ষ বলের মান হবে 10^-41। তাহলে সেক্ষেত্রে বাকিগুলো কি, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এক্সেট্রা মান হচ্ছে এত এত এত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্র্যাকটিসের সময় বারবার পাবা, ঠিক আছে। সো এটা কিন্তু তোমাদেরকে এটা পড়তে হবে, ঠিক আছে। তারপর এই যে আমাদের সময় যেটা বলছিলাম, যেটা আসছিল, যে সালাম ওয়াইন্সবার্গ তত্ত্ব নামে পরিচিত। সালাম ওয়াইন্সবার্গ তারা মেইনলি কি করছে, দুইটা বল, সেটা কি কি, দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, এই দুইটার সম্পর্কে স্থাপন করছে। এবং এটা সায়েন্টিস্টের নামে এই তত্ত্বটা পরিচিত, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে। এবং সবল নিউক্লিয় বলের পাল্লা এবং দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, এই কয়টা তথ্য এই পেজটাতে একটু, এই কয়টা জিনিস তুমি ভালো করে জানা থাকলে তুমি বেশ সেফ। লাইক এরকম কোনো তথ্য তাহলে আসার সম্ভাবনা নাই যে তুমি পারবে না এখান থেকে। তো ভরবেগ তোমরা এটা জানো আসলে, সত্যি বলতে। শুধু তাই না, মোমেন্টাম মাথায় রাখবা, ভরবেগের পরিবর্তনই হচ্ছে বল। কিভাবে, একটা জিনিস দেখো, এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে তোমরা যদি এমটাকে এমনি রাখো, তাহলে এ বের করার জন্য কি করা যায়, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে আমাকে বলো তো এটা তাহলে কি হবে, এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে আমরা কি দেখতেছি এখানে, কি তোমার এই এটা কি বলে, ভরবেগের পরিবর্তন না এটা, লাইক এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। তাহলে আমরা ভর দিয়ে আগুন দিলে ভরবেগ পাই। তাহলে দেখতেছি যে ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে, লাইক মাইনাস দিলে যে ডিফারেন্স দিচ্ছি, তাহলে মানে সময়ের পার্সপেক্টিভে মানে ভরবেগের পরিবর্তনের হারটা অ্যাকচুয়ালি তোমার বল, ঠিক আছে। এটা একটু মাথা রেখো আগামী আমরা। আচ্ছা, আর হচ্ছে কি তোমার এখানে কি লিখছে, একক ভরবেগের এসআই একক কি, কেজি, মিটার পার সেকেন্ড, এবং মাত্রা তাত্রা এগুলো। আচ্ছা, তোমরা মাত্রা তাত্রা এগুলো বের করতে পারো তো, রাইট। আমি একটা আসলে সহজ একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো হচ্ছে মোমেন্টামের জন্য ধরো পি ইজ ইকুয়ালস টু এম ভি। দেখো আমি হচ্ছে মাত্রা বের করতে আমার হচ্ছে ইউনিট বা একক মনে রাখার মাধ্যমে, ঠিক আছে। এটা মানে তুলনাভাবে ইজি। যেমন ধরো, বা তুমি সরাসরি ডাইমেনশনও করতে পারো। যেমন ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে ভি, এখানে এম দ্বারা হচ্ছে ভর বোঝানো হচ্ছে। তাহলে ভরের জন্য হচ্ছে কি মাত্রাটা হবে বড় হাতের এম। কিন্তু ইউনিট কি হয় বলতো, ইউনিটটা কিন্তু কেজি। আবার এই ভেলোসিটির জন্য ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড। কিন্তু এটার ডাইমেনশন, লাইক মাত্রা যেটাকে বলা হয় মাত্রা ডাইমেনশন, একই জিনিস মাথায় রেখো। আমরা যদি ইউনিট থেকে বের করি তাহলে সেটা কি, মিটারের জন্য হচ্ছে লেন্থ এল, আর সেকেন্ড পার সেকেন্ড, তাহলে এটার জন্য টি ইনভার্স ওয়ান।
তাহলে এই যে mL t−1 এইটাই হচ্ছে তোমার ভরবেগের মাত্রা। ঠিক আছে, এভাবে সবগুলোই বের করতে পারবা। তোমাদের মাত্রা আলাদা করে বের করা শিখো না, তোমরা এককটা মনে রাখবা। এককটা মনে রাখলে তোমার হচ্ছে মাত্রাটা বের করা তোমার ভাবে সহজ। তুমি একক মনে রাখলে দেখো কেজির জন্য এম, বড় হাতের এম হবে, এমন ভাবে সবগুলো পারবা। ঠিক আছে, এটা হচ্ছে আসল জিনিস, প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা নিউটনের ল অফ মোশনে আসি এখন। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল একদম ভালোভাবে একটু মুখস্থ করবা যে কোনটা ফার্স্ট ল, সেকেন্ড ল। এবং আরেকটা জিনিস পরবর্তীতে এটা দেখবা, সেটা হচ্ছে যে এরকম কোয়েশ্চেন আসে যে নিউটনের প্রথম সূত্র কোন জিনিসটা নিয়ে আলোচনা করছে, বা প্রথম সূত্র থেকে কোন মানে কোন জিনিসটা জানা যায়, এরকম টাইপ কোয়েশ্চেন আমি দেখাচ্ছি, একটু পর আসবে। তারপর সেকেন্ড ল থেকে কি জানা যায়, থার্ড ল থেকে কি কি জানা যায়। ঠিক আছে, এটা জিনিসটা আসতেছে, তুমি দেখো। মোটর গাড়ি এক্সেট্রা, ডিসকাশন অফ দ্য ফার্স্ট ল, হ্যাঁ প্রথম সূত্র। এই যে এই লাইনটা থেকে এরকম কোশ্চেনটা আসবে, সেটা কি প্রথম সূত্র থেকে বস্তুর ওই জড়তার ধর্ম জানা যায়, তার মানে ইনারশিয়া। ইনারশিয়া সম্পর্কে আমরা জানতে পারি কোন নিয়ম থেকে, যদি জিজ্ঞাসা করে অ্যান্সারটা হচ্ছে প্রথম সূত্র থেকে। ঠিক আছে। আচ্ছা, এবং ইনারশিয়াটা কি ছিল বলো তো? ইনারশিয়াটা ছিল যে কোনো একটা বস্তু যদি স্থির থাকে সেটা স্থিরই থাকতে চাবে, এবং সেটা যদি গতিশীল থাকে সেটা গতিশীল থাকতে হবে, আনলেস মানে যত না পর্যন্ত বাহির থেকে কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে। বাহির থেকে কোনো একটা বল প্রয়োগ না করলে সেই যে বস্তু যে অবস্থা আছে সেটা সেভাবেই থাকতে চাবে। এটা হচ্ছে মেইন থিম ইনার্শিয়া। তাহলে ফার্স্ট ল থেকে এটা জানা গেছে। তাহলে ফার্স্ট লটা একবার রিডিং করি আমরা। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে বাহ্যিক বল প্রয়োগ করে আমরা যদি পরিবর্তন না করি, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমাবেগে, অর্থাৎ ব্লা 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 এক্সেলেটর পড়ো। তারপর দ্বিতীয় ল থেকে আমরা কি কি জানতে পারি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমি যেটা বলছি যে সেটা হচ্ছে F=ma। এই যে যে আমরা ফর্মুলাটা ইউজ করি, এটা কিন্তু সেকেন্ড ল থেকে আসে। সেটা কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন হারটা আমরা কেমনে দেখছিলাম? ওই যে mv - mu। আর হার, হার শব্দটা মানে সময়ের প্রেক্ষাপটে, তাহলে ডিভাইড বাই টি, এইটাই হচ্ছে তোমার বল। ঠিক আছে, বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে। আচ্ছা, একজন কোশ্চেন করছে। হ্যাঁ, বাহ্যিক বল প্রয়োগ ছাড়া গতিশীল বস্তু গতিশীল। হ্যাঁ, বাহ্যিক বল প্রয়োগ না করলে, মানে যেই বস্তু স্থির থাকলে সেটা স্থির থাকতে চাইবে, গতিশীল থাকলে সে গতিশীল থাকতে চাইবে। যেমন ধরো স্পেস, মহাবিশ্বের ক্ষেত্রে ইমাজিন করো, পৃথিবীতে তুমি কোনো কিছু ছুড়ে দিলে সেটা কিন্তু মাটিতে নেমে আসতেছে, কারণ মহাকর্ষ বল কাজ করতেছে। কিন্তু তোমরা কি মুভি টুভি দেখছো? ইন্টারস্টেলার, স্পেস, গ্র্যাভিটি এক্সেট্রা এক্সেট্রা, মার্শিয়ান টার্শিয়ান, মানে আমি জানি না আসলে ঠিক, ঢাকা শহরের ছেলেপেলেরা এগুলো একটু তোমার বেশি দেখে, তোমরা দেখার কথা আসলে। তো এগুলোর মধ্যে তোমরা দেখবা যে স্পেসে কিন্তু কোনো একটা জিনিস ভাসতে থাকলে কিন্তু এটা ভাসতেই থাকে। সো একবার লাইক যে স্যাটেলাইট থেকে বিচ্যুত হয়ে গেলে দেখা যায় সে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আর ফেরত আসতে পারবে না। ঠিক আছে, এক্সেট্রা এক্সেট্রা কাহিনী। আচ্ছা, ডিসকাশন অফ দ্য ফার্স্ট ল তে আমরা গেল। নিউটন সেকেন্ড ল, এই লাইনটা থেকে তোমার কোশ্চেন আসবে কি কি। এই সূত্রের সাহায্যে বলের কি কি জানা যাচ্ছে দেখো তো। বলের অভিমুখ জানা যাচ্ছে, পরিমাণ, গুণগত বৈশিষ্ট্য, ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক, একক বল, বলের একক, বলের নিরপেক্ষ নীতি সম্বন্ধে এক্সেট্রা এক্সেট্রা জানা যায়। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। গেল। তারপর এই যে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে আমরা আসলে পাই, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে কি তোমার বলের সমানুপাতিক বা এসেনশিয়াল, ওইটাই আসলে বল। ঠিক আছে। আচ্ছা, বলের মান এক্সেট্রা এক্সেট্রা এগুলো পারবা, বেসিক জিনিস। দেখো এই কোশ্চেনটাই মনে কতবার আসছে, সেটা হচ্ছে যে দ্বিতীয় সূত্রটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে 20 21 সালে আসলে 16 17 14 15, ডেন্টাল 18 19। ঠিক আছে, মেডিকেল আসলে সেরকম কঠিন কোশ্চেন আসে না এই ফিজিক্স থেকে। সো আসলে মোটামুটি পারলেই দেখা যায় যে মানে 15 20-এ 20-এও তোলা যেত। ঠিক আছে, মানে যায় আর কি। ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল বলের নিরপেক্ষ নীতি। আচ্ছা, কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে সময়ের সাথে বস্তুর ভোগের বলের ক্রিয়া অভিমুখে সংঘটিত হয়, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, এখানে মেনলি কি বলছে দেখো, নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে আমরা যা জানতে পারলাম তা হলো মানে ওই একই জিনিসগুলোই মোটামুটি। এখানে হচ্ছে তোমার সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, বলের অভিমুখে নাকি বিপরীত দিকে, এই জিনিসগুলো এক্সপ্রেস করছে। দেখো এই জিনিসটা মিলানোর চেষ্টা করো। কি বলছে? বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, তার মানে ত্বরণ বৃদ্ধি করলে প্রযুক্ত বল বৃদ্ধি পাবে, সমানুপাতিক যেহেতু বলছে। বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি ত্বরণ বা মন্দন থাকে না, তার মানে তুমি যখন পর্যন্ত বল দিবা তখন পর্যন্ত সেটা ত্বরণ থাকবে, যেই মুহূর্তে তুমি বল প্রয়োগ বন্ধ করবে সেটা তখন ত্বরণ আর থাকবে না। বলের অভিমুখী ত্বরণের অভিমুখ, মানে বল যেদিকে কাজ করবে ত্বরণ সেদিকে হবে। বস্তুর উপর বল ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে শুরু করবে। তাহলে বল ক্রিয়া করলে ত্বরণ মানে 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 সেম বেসিক প্রিন্সিপাল, মানে যা ঘটতেছে এখানে জাস্ট তাই একটু শুধু বর্ণনা করছে। যেহেতু একটু কয়েকটা পয়েন্ট আকারে দেওয়া, দেখা যায় মেডিকেল একটা কোশ্চেন কিভাবে আসতে পারে। নিচের কোনটা বলের নিরপেক্ষ নীতি নয়? এর একটা চেঞ্জ করে দিল, সহানুপাতিকের জায়গায় দিল ব্যস্তানুপাতিক। এখন তুমি তো এটা জানো যে এটা খুবই মানে ইজি জিনিস, তো তুমি পারবা। বাট এভাবে আসলে মেনলি পড়তে হয়। ঠিক আছে, মেডিকেলের জন্য। আচ্ছা,
তারপর কোনো কাজ করলো না, স্থির অবস্থা 15 নিউটনের একটি বল 4 সেকেন্ড ধরে কাজ করে এবং তারপর আর কোনো কাজ করলো না। আচ্ছা, এরপর আর কোনো কাজ করলো না মানে কি, এরপরে হচ্ছে কি তোমার আর কোনো ধরনের ত্বরণ হয় নাই, কারণ কি আমরা জানি যে বল প্রয়োগ করা বন্ধ হয়ে গেলে কিন্তু ত্বরণও বন্ধ হয়ে যাবে। এরপর বস্তুটি সমবেগে 9 সেকেন্ড, 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল, বস্তুটির ভর বের করতে বলছে। এবং পরে লাস্টে দেখো কি বলছে, সমবেগে। সমবেগের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা খুবই ইজি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি। কারণ আমরা জানি যে বেগ পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা জাস্ট সময় দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। আর প্রথম 4 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে কি বলছে, যে প্রথম 4 সেকেন্ডের জন্য যেই বলটা কাজ করছে সেটার জন্য তুমি ফর্মুলা ভি, তুমি কয়েকটা ফর্মুলা আছে, আচ্ছা তোমরা আমাকে কয়েকটা ফর্মুলা বলতে পারো ভি এর? কয়েকটা বলতে মেনলি দুইটা, যে দুইটা আসলে ফর্মুলা সবচেয়ে বেশি কাজে লাগে, তোমরা চ্যাট বক্সে ছেড়ে লিখতে পারো, আমি হচ্ছে সবচেয়ে ইজিটা দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে সবচেয়ে ইজিটা। এখন আরেকটা কোডিন আছে, ওইটা তোমরা লেখো বা কেউ একটু জানাও, বা আমি আমি লিখে ফেলতেছি আসলে আস্তে আস্তে। আচ্ছা, তোমরা কেউ লিখতেছো না যেহেতু, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ, ইউ স্কোয়ার, সরি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। তো একটা জিনিস মাথায় রাখবা, এই দুইটা ফর্মুলা তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেগ বের করার জন্য, কারণ যেগুলো কোশ্চেনে সময় দেওয়া থাকবে না কিন্তু দূরত্ব দেওয়া থাকবে, তখন কিন্তু তোমার এই ফর্মুলাটা কাজে লাগবে। কাজ দেখো, চ্যাট বক্সে তোমাদের একজন উত্তর, হ্যাঁ গুড, আবু বকর বেশ রেসপন্স করতেছে আজকে, গুড। আচ্ছা, তো এই দুটো ফর্মুলা তো মেইনলি আসলে কখন কোনটা কাজে লাগাবা, যখন যেই তথ্যটা দেওয়া আছে তখন তুমি সেটা কাজে লাগাবা, ঠিক আছে? তো এখানে দেখো আসলে মেইনলি কি দেওয়া আছে, বল দেওয়া আছে সরাসরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বলটার উপরে কি বলছে, 4 সেকেন্ড ধরে কাজ করে, তাহলে এখানে আসলে সময় দিয়ে দিছে তারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব সিম্পলি, তাহলে ভি ইকুয়ালস টু, এই যে আমরা জানি এই ফর্মুলাটা, ঠিক আছে? মানে কথা হচ্ছে তোমরা একটু জাস্ট এটা একটু দেখে নাও, তোমরা এটা পারবা নাকি, লাইক কোথাও কি মনে হচ্ছে যে না এটা মানে করতে পারবো না বা এমন কিছু? কারণ দেখো, যেহেতু বলটির উপর 4 সেকেন্ড ক্রিয়া করে না, তাহলে শেষ 9 সেকেন্ডটা কিন্তু এই যে এই ফর্মুলা দিয়ে করছে, এস ইকুয়ালস টু ভিটি। দেখো, এস ইকুয়ালস টু ভিটি, এটাকে তুমি ভি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এস বাই টি। দেখো, এখানে কিন্তু এই যে 6 মিটার পার সেকেন্ড বের করে ফেলছে। আর প্রথম 4 সেকেন্ডের জন্য যে ফর্মুলাটা দিছে, কারণ হচ্ছে কি এখানে ত্বরণ আছে, যেহেতু বল এখানে সে প্রয়োগ করছে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা পারবা আসলে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা এটা তুমি যদি বের করতে পারো, দেখো এখানে কিন্তু ভিও দেওয়া আছে, রাইট? সবই দেওয়া আছে আসলে মোটামুটি। হ্যাঁ, সমবেগে, এই যে দেখো অন্তিম বেগ, দেখো একটা জিনিস, 4 সেকেন্ড পর যেহেতু কোনো বল প্রয়োগ করা হয় নাই, তার মানে আহ প্রথম 4 সেকেন্ড পর তার যেই অন্তিম বেগটা ছিল সেইটাই কিন্তু তার মানে শেষ বেগ, মানে পুরোটা সময় কিন্তু সেই বেগে চলতে থাকবে। তো এটা একটু মাথায় রাখো, এই কটা জিনিস তোমরা পারবে আসলে, ঠিক আছে? আচ্ছা, আমরা আগাই। কি বলছে, 800 কেজি ভরের একটি গাড়ি 24 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, একটি বিরুদ্ধ বল প্রয়োগে গাড়িটি 60 মিটার দূরে থামানো হলো, বিরুদ্ধ বলের মান ও কত সময় পরে গাড়িটি থামবে নির্ণয় করো। আচ্ছা, এগুলো আসলে ক্যালকুলেশনস অনেক বেশি, মানে লাইক হ্যান্ড ক্যালকুলেশন করার ডিফিকাল্ট, এই টাইপের কোশ্চেনগুলো আসলে সচরাচর আসবে না, ঠিক আছে? আমরা আসার মতো কোশ্চেনগুলো একটু তুলনামূলকভাবে বেশি ফোকাস দিব, ঠিক আছে? যেমন ধরো যে এইটা তো অনেক ক্যালকুলেশন, এটা তো আসলে তোমার আসার চান্স কম, ঠিক আছে? কিন্তু এইটা এটা কিন্তু খুবই ছোট একটা ক্যালকুলেশন, এটা কিন্তু আসতে পারে, এর জন্য হচ্ছে এটা দাগানো। কি বলছে, 4 কেজি ভর একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে? খুবই ইজি ইজি কোয়েশ্চেন। 10 মিটার পার সেকেন্ডে পার সেকেন্ড স্কোয়ার নেওয়ার জন্য, এবং ভর কত বলছে, 4 কেজি। তাহলে খুব সহজ হিসাবটা কি, সহজ হিসাবে তুমি জাস্ট গুণ করে দিবা, রাইট? আমরা জানি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, কিন্তু এখানে একটা কাহিনী আছে। সেটা কি বলছে, সেটা হচ্ছে পথের ঘর্ষণ বল তারা বলছে 2.5 নিউটন পার কেজি। তাহলে যেহেতু পার কেজি হচ্ছে কি 2.5 নিউটন, এবং বস্তুটার ভর কত, 4 কেজি, তাহলে মোট ফ্রিকশনাল ফোর্স কত হবে, 4 দিয়ে গুণ দিব। 2.5, দেখো তারা ঘর্ষণ বলটা বলছে 2.5 নিউটন পার কেজি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বস্তুটার ভর 4 কেজি, তাহলে এটা আমরা 4 দিয়ে গুণ দিলে মোট ঘর্ষণ বলটা পাইলাম 10 নিউটন। তাহলে আমরা কি করব, জাস্ট খুব সিম্পলি এই যে 10 গুণে হচ্ছে কি তোমার 10 ইন্টু ফোর্স, তোমার হচ্ছে কি আমরা যদি ফ্রিকশনাল ফোর্স, ফাইনাল ফোর্স, এটাকে আমরা ধরো ফাইনাল লিখলাম, এটাকে হচ্ছে কি তোমার ইনিশিয়াল, এফ ইনিশিয়াল লিখলাম, মাইনাস হচ্ছে কি তোমার ফ্রিকশনাল ফোর্স। তার মানে ইনিশিয়াল ফোর্সটা কত পাচ্ছি, তোমার ইনিশিয়াল ফোর্সটা পাচ্ছি হচ্ছে কি তোমার ইনিশিয়ালটা দ্বারাও একটু হিসাবটা করি, 4 কেজি ভর একটা বস্তু 10 গতিশীল করলে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এফটা আমাদেরকে বের করতে হবে, প্রযুক্ত বল। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, যেটুকু প্রযুক্ত বল হবে সেখান থেকেই কিন্তু তোমার অ্যাকচুয়ালি তোমার মাইনাস যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে গতিশীল করার জন্য দেখো, 10 ইন্টু 4 দিলে হচ্ছে কি আমার আসবে হচ্ছে 40 নিউটন। মানে তুমি যদি হচ্ছে কি ওই বস্তুটাকে 10 মিটার পার সেকেন্ডে নিতে চাও, তাহলে অন্তত আমাদেরকে 40 নিউটন দিতে হবে। কিন্তু কাহিনীটা হচ্ছে, আমি যখন 40 নিউটন দিব, ঘর্ষণ বলের কারণে কিন্তু সেটা কমে যে 30 নিউটন হয়ে যাবে। তাহলে আমাকে দিতে হবে কত, ঘর্ষণ বলটা যেটুকু আছে সেটাকে আমি যদি যোগ করে দিই, তাহলে কিন্তু ঘর্ষণ বল মানে
বিপরীত ক্রিয়াতে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও আমার 40 নিউটন বল থাকবে। তাহলে বুঝতেছো মেন থিমটা? মানে তোমরা কিছু না বুঝলে কিন্তু বইলো বিষয়টা, ঠিক আছে? আমি হয়তো একটু বেশি এক্সপ্লেন করতেছি, বাট আশা করি মানে তোমরা জিনিসটা মানে কোথাও না বুঝলে বইলো, বা কোথাও একটু আরেকবার এক্সপ্লেন করতে হলে তোমরা একটু বইলো, ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে তোমার ইম্পালসিভ ফোর্স কি এক্সেট্রা কি, আচ্ছা। মাথায় রাখবা কোনো ক্ষুদ্র বল, সরি, অল্প সময়ের জন্য যদি কোনো একটা বস্তুর উপর যদি অনেক বেশি বল ক্রিয়া করে, তখন সেটাকে তুমি কি বলবা? ইম্পালসিভ ফোর্স বলবা। যেমন ধরো তুমি র্যাকেট দিয়ে ধরো কোনো কিছু একটা বাড়ি দিছো, তখন সেটাকে কি বলবা? সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল বলবা, ঠিক আছে? আর বলের ঘাতটা কি? বলের ঘাতটা মাথায় রাখবা যে বলের সাথে সময়ের গুণ দিলে যে জিনিসটা হয়, দেখো কি বলছে, কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স বলে, ঠিক আছে? এই দুইটার ভিতরে এককের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ঘাত বল, উপরে আমরা যেটা পড়ছি যে অল্প সময়ের জন্য অনেক কোন একটা বস্তুর উপর অনেক বেশি ফোর্স কাজ করা, সেটা কিন্তু নিউটনই থাকবে, সেটার ইউনিট কিন্তু নিউটনই হবে। কিন্তু ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাতের এককটা কিন্তু আলাদা হবে, সেটা কি? এফ এস। কেন এফ এস হবে? কারণ, সরি, এফ এস বলতে এফ টি মানে টাইম অ্যাকচুয়ালি, কজ নর্মালি এস দ্বারা আসলে ডিস্টেন্স বোঝায় বা হচ্ছে কি অন্যান্য জিনিস বোঝায়। এফ ইন্টু টি, তাহলে নর্মাল হচ্ছে কি তোমার নিউটন, তাহলে টাইম থাকার জন্য নিউটন সেকেন্ড, ঠিক আছে? তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এটা একটু মাথায় রেখো। বলের ঘাত, ঠিক আছে, ভরবেগের পরিবর্তনের সমান কিভাবে, একটু দেখি তো আমরা। এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমরা যদি এই টিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমরা কি দেখতেছি? তাহলে আমরা দেখতেছি যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ভি দ্বারা হচ্ছে কি তোমার অন্তিম বেগ বোঝায়, ইউ দ্বারা আদি বেগ, এটার গুণফল মাইনাস, তাহলে হচ্ছে কি, বুঝছো আশা করি? আচ্ছা। তারপর কি বলছে? ডিফারেন্স বিটুইন ইম্পালস অফ ফোর্স, ইম্পালসিভ ফোর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে প্রতিটা পয়েন্ট পড়তে হবে, ঠিক আছে? যে কি কি আছে না আছে। ঘাত বল, হ্যাঁ, তোমরা কেউ কিছু বলবা নাকি কেউ? আচ্ছা, না। ওকে, আমি কন্টিনিউ করতে থাকি। তো এখান থেকে তোমরা মাত্রা টাত্রা, এই যে ঘাত বলের মাত্রা কত এবং বলের ঘাতের মাত্রা কত, একক কত, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পয়েন্টগুলো পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা। গাণিতিক মানিতিক, 16 নিউটন বল, বস্তুটির বেগের পরিবর্তন এবং বলের ঘাত, হ্যাঁ, এই টাইপের ম্যাথ আসবে। এই টাইপের ম্যাথ আসবে, তোমরা অ্যাকচুয়ালি এটা সলভ করা শুরু করো, আমিও শুরু করি, দেখো এটা একটু করি আমরা একটা ম্যাথ। পরেরটাও লাগবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে বুলেট টুলেটের কাহিনী কিছু আছে। আচ্ছা, যাও। 16 নিউটনের একটি বল 4 কেজি ভরের ওপর 4 সেকেন্ড ক্রিয়া করলো, তাহলে আমাকে কি বলছে? ফোর্স বলছে 16 নিউটন, বস্তুটার ভর বলছে হচ্ছে 4 কেজি, এবং সময় বলছে হচ্ছে কি তোমার 4 সেকেন্ড। বস্তুটির বেগের পরিবর্তন বলছে, ফার্স্ট কথা। বলের ঘাতটা আমরা ইজিলি বের করতে পারবো, সেটা কি? এফটি। তাহলে আমরা ওইটা নিয়ে বেশি মাথা না ঘামাই, এখানে আমার টাইমও দেওয়া আছে, বলও দেওয়া আছে, তাহলে এটা খুবই ইজি, 16 গুণ 4, ঠিক আছে? এই যে আমরা ধরো পরের অংশটা আগে করে ফেললাম, এই যে। আর প্রথম অংশটা কি বলছে? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে হচ্ছে কি অন্তিম বেগ বিয়োগ বিয়োগ আদি বেগ। তাহলে একটা জিনিস দেখো, যেহেতু বাকি সব জিনিস দেওয়া আছে, আমরা জানি যে এফ টি সমান সমান এম ভি মাইনাস এম ইউ। আমরা চাইলে আমরা চাইলে হচ্ছে কি তোমার এমটাকে কমন নিয়ে ভি মাইনাস ইউ লিখতে পারি, এবং এটাকে আমরা বের করতে হবে, আমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এইটাই বের করতে বলছে যে বেগের পরিবর্তনটা কত হবে। তাহলে আমরা বাকি সবকিছু একটু বসাই দিব এফ টির এখানে। তাহলে এফ এ বলছে 16, টাইমের ক্ষেত্রে বলছে 4 সেকেন্ড, এবং ভরের এখানে বলছে 4, এখানে ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ সমান সমান কি হবে? 16 গুণ 4 ভাগ 4। তাহলে 4 4 কাটলে 16, তার মানে বেগের পরিবর্তন হবে 16 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা। তারপর কি বলছে? হ্যাঁ, বলছে 0.05 কেজি ভরের একটা বস্তু 0.2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে একটি খাড়া দেওয়ালে ধাক্কা দিয়ে 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেল। বলের ঘাত বের করা। আচ্ছা, এখান থেকে আমি একটু বলে দিই, তোমরা এটা পারবা, দেখো। ভর দিয়ে দিছে, তাহলে ভর এটা তোমার এম, মানে সব জায়গায় সেমই থাকবে যেহেতু বস্তু একটাই। একটা বস্তু 0.2 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে একটি খাড়া দলে ধাক্কা দিয়ে এত বেগে ফেরত আসছে, তাহলে যে কোনো একটাকে তোমাকে অপোজিট মানে মাইনাসে নিতে হবে, কারণ ডিরেকশন কিন্তু আলাদা হয়েছে। যখন গেছে তখন ধর এই ডিরেকশনে গেছে, বাড়ি খাওয়ার পর কিন্তু বিপরীত ডিরেকশন আসছে, বিপরীত দিকে আসছে, বুঝছো তো বিষয়টা? তাহলে এই যে এর ভিতরে যে কোনো একটাকে তোমাকে অবশ্যই নেগেটিভে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে হচ্ছে কি আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। আসলে এই যে সেম জিনিস ফর্মুলাটা এখানে বসাইছে, ঘাতের ওই যে বলের ঘাত যেটা এফটি, ওইটাই বসাইছে। তাহলে এখানে বাকি জিনিসগুলো বসে করে ফেলছে। আচ্ছা, এটা তোমরা একটু দেখো, পারবে, এখানে আসলে না পারার মতো কিছু নেই, আমি আগাই, ঠিক আছে? আচ্ছা।
এই যে এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, আমরা একটু সংক্ষেপে একটু জিনিসটা কভার করার চেষ্টা করি। এটা আসলে একটু বেশি বড় ম্যাথ, আসার চান্স একটু কম, সো এটা আমরা একটু পরে দেখি। ঘাত বলটি এত মিনিটে ফেরত হলে সংঘাতকাল এত, এটা কিন্তু ভেরি ভেরি একটা আসার মতো ম্যাথ, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে বইটা কিন্তু হচ্ছে গিয়ে আগে 19-20 সালে মনে হয় রিটেনই আসতো, বাট হচ্ছে গিয়ে তোমার এর আগে যখন এমসিকিউ আসতো তখন কিন্তু আবার ওখানে বেশ এরকম কিছু এমসিকিউ আছে যেটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আবার মেডিকেলের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে কি এগুলো জিনিস পারবা, তোমরা একটু পড়লেই পারবা, এখানে আসলে না পারার কিছুই নাই। তা আমি একটু আগাই, কজ চ্যাপ্টারটা আসলে বেশ বড়। 10 কেজি ভরের পরন্ত বস্তু ত্বরণ কত? ত্বরণ কত হবে পরন্ত বস্তু যেহেতু, তার মানে জি ধরে করবা জি, ঠিক আছে। যখন বাতাসের বাধা হচ্ছে 74 নিউটন, তাহলে একটা জিনিস যখন নামতেছে ওইটার যে ফাইনাল ফাইনাল যে বেগটা হবে সেটা কিন্তু বিপরীত যেই বলটা কাজ করতেছে, ঘর্ষণ বল, সেটা বিয়োগ দেওয়ার পরেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা পারবা তোমরা। এগুলো তোমরা যদি না পারো এখন তো, বা যদি কোনো ঝামেলা তুমি আমরা চালাবা, মানে ইনবক্সে পাঠাইতে পারো যে এই ম্যাথটা বুঝি নেবে এমন কিছু, ঠিক আছে, প্যারা নাই। আমরা হচ্ছে আগে রিলেশন বিটুইন নিউটনস ল অফ মোশন, এগুলো সেরকম কিছু নাই। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা একটু দেখি। উম পেরেকের উপর নিযুক্ত বল নির্ণয় করো। 5 কেজি ভর একটা হাতুড়ি 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপরে আপতিত হলো এবং 1/20 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 20 ভাগের 1 ভাগ সেকেন্ডে স্থির হলো। আচ্ছা, পেরেকের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 5 মিটার উচ্চতা থেকে যদি পড়ছে, দেখো কি একটা জিনিস বলছে এখানে, বলছে এখানে কিন্তু উল্লেখ করে নাই যে বাড়ি দেওয়া হয়েছে নাকি না, এখানে জি এর মান দিয়ে দিছে সরাসরি। তাহলে সেক্ষেত্রে যেই বেগে পড়ছে সেটা বের করার ফর্মুলা কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে, এখানে উচ্চতা দিছে, তারা কিন্তু টাইম টাইম কোনো কিছু দেয়নি, তাহলে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে কোনটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, ঠিক আছে। তো এই ফর্মুলাটাতে বসা তোমরা ভি পাবা, এই যে তারা পাইছে ভি কত, 10 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তীতে কত ফোর্স সে দিছে সেক্ষেত্রে আমরা জানি যে এখানে বলছে 20 সেকেন্ডের মানে সরি 1 সেকেন্ডের 20 ভাগের 1 ভাগ সময় হচ্ছে গিয়ে সেটা কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে পেরেকের উপর প্রযুক্ত বল নির্ণয় করা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এফ হচ্ছে কি তোমার mv - mu/t, ভরবেগের পরিবর্তনের হার। এবং হচ্ছে কি তোমার স্থির হয়ে গেছে, দেখো এখানে বলছে 20 সেকেন্ড, 1 সেকেন্ডে 20 ভাগে 1 ভাগ সময়ে স্থির হলো, তার মানে এখানে আমরা ভিটা হচ্ছে কি জিরো ধরতে পারি। আর ইউ কত হবে বলো তো, ইউটা হচ্ছে কি তোমার তোমার এই 10 ধরতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা, তাহলেই হবে। তাহলে আমরা এখানে বসাই সবকিছু। এম ভি হবে হচ্ছে কি m × 0, আর এখানে ধরো মাইনাস হচ্ছে কি ইনিশিয়াল যেটা বেরিয়েছে 10, ঠিক আছে। 10, এখানে আসলে প্যারা নেই, সাইনটা নিয়ে তোমরা আবার প্যারা খাও না। 10 হচ্ছে কি তোমার ভর কত দেওয়া আছে, ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি, ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি হচ্ছে, ভাগ হচ্ছে কি তোমার 1/20। তাহলে খুব সিম্পলি 0 - 50 ডিভাইড বাই 1/20, তাহলে এটাকে আমরা উল্টালে কি হচ্ছে, উল্টালে হচ্ছে 20 × 50 মাইনাস সামথিং। আচ্ছা, এই সাইনটা নিয়ে তোমরা প্যারা খাও না, কজ আসলে এটা মানে আমরা যেহেতু এখানে ফাইনালটারে জিরো ধরছি তাই হচ্ছে কি এই সাইনে আসছে। মানে এটা আসলে প্যারা নেই, তোমরা অ্যান্সারের ক্ষেত্রে এই 1000টা চুজ করলেই হবে আসলে মিলি, ঠিক আছে। ওরা হচ্ছে আসলে মিলি এখানে ওই ফাইনাল বেগটাকে, হ্যাঁ ফাইনাল বেগটাকে হচ্ছে কি তোমার 10 ধরছে, আর এই আদি বেগটাকে হচ্ছে কি 0 ধরছে। কিন্তু দুইভাবে হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, সাইন টানের কিছু কাহিনী। কিন্তু শুধুমাত্র তখনই সাইনটা নিয়ে প্যারা খাওয়া যখন বন্দুকের ম্যাথ আসবে, বা ওই যে কনজারভেশন অফ মোমেন্টাম, এই যে দেখো আমি তোমাকে একটু আগে হিন্ট দিয়ে দিই, এই যেরকম টাইপ ম্যাথ, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার সাইন্স অ্যান্ড এই পজিটিভ নাকি নেগেটিভ, এই সাইনটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আহ, তারপর হচ্ছে কি তোমার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সম্পর্ক এক্সেট্রা পড়লো, এখান থেকে রিডিং এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কি প্রয়োগ আছে, হ্যাঁ নিউটনের ল অফ মোশনে কি কি প্রয়োগ আছে খুব ভালোভাবে পড়বা। ঘোড়ার গাড়ি কেমনে চলতেছে, কজ ঘোড়াটা তো মাটির দিকে যখন বাড়ি দেয় তখন এরকম একটা অ্যাঙ্গেলে বাড়ি দেয় না, সেরকম একটা অ্যাঙ্গেলে বাড়ি দিলে কি হয়, যেটা কথা বলছিলাম প্রথম দিকে, উপাংশে ভাগ হয় বল, রাইট। এইদিকে একটা উপাংশ থাকবে, এইদিকে একটা উপাংশ থাকবে, তো মূলত এই অনুভূমিক যে উপাংশ থাকে সেটার জন্য কিন্তু ঘোড়াটা সামনে আগায়, ঠিক আছে। এই দেখো তারা এখানে সুন্দর মতো আঁকা একা দেখাইছে যে উলম্ব উপাংশ ভূমির প্রতীক। এবং আরেকটা জিনিস, ঘোড়া যখন এদিকে বরাবর লাথি দিচ্ছে ও কিন্তু এসেনশিয়ালি এদিকে একটা বিপরীতমুখী বল
তৈরি করতেছে, যার ফলে এইটারও দুইটা উপাংশ থাকে। যেহেতু ঘোড়ার লাইক এটা হচ্ছে ঘোড়ার পা, ঘোড়ার পায়ের যে যেহেতু দুইটা উপাংশ হয়েছে বলের, এটার বিপরীত বল like তৃতীয় সূত্রে যেটা বলা হয়েছে যে প্রতিটা বলের একটা বিপরীত বল ক্রিয়া করবে, ঠিক আছে? ওই বলটা যখন আবার কাজ করে সেটারও কিন্তু উপরের দিকে একটা উপাংশ যায়, সামনের দিকে একটা উপাংশ যায়। তাহলে এই সামনের উপাংশটার জন্য হচ্ছে গিয়ে মেইনলি ঘোড়াটা সামনে যাচ্ছে। বুঝছো তো? যদি ধরো যে এটা হচ্ছে পিছনের পা, সাপোজ এটা হচ্ছে পেছনের পা, তাহলে কেন ঘোড়াটা সামনে যাচ্ছে? ও যদি পিছন দিকে বাড়ি দিচ্ছে, বাট ওর বিপরীতে যে বলটা আসতেছে মানে মাটি থেকে, সেটার হচ্ছে গিয়ে একটা উপাংশ বা কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার অনুভূমিক বরাবর সামনের দিকে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো যে এটাও সেম কাহিনী মোটামুটি। এটার কারণটা হচ্ছে দেখো, এটা যদি দেখে মনে হচ্ছে যে এটাতে এমনি টানলে এক পর্যায়ে কি, এক পর্যায়ে মনে হইতেছে না যে নৌকাটা তাহলে তো একদম পাড়ে চলে আসবে? বাট না, দেখা যায় যে বাস্তবে কি দেখা যায়, বাস্তবে দেখা যায় যে এই নৌকাটাকে একদমই কর্নার বরাবর টানলে নৌকাটা একদম সোজা যাচ্ছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই দেখো, এখানে একটা অ্যাঙ্গেল বরাবর যেহেতু টানতেছে, এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, যে এই বলটা প্রয়োগ করতেছে ডিরেকশন মানে দিকের সাথে প্রয়োগকৃত বলের যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এইটার কারণে কি হচ্ছে, দুইটা উপাংশে ভাগ হয়েছে। এই যে হচ্ছে কি তোমার উলম্ব উপাংশ যেটা, আর এটা হচ্ছে অনুভূমিক যেটা, হরাইজন্টাল যেটাকে বলা হচ্ছে। এই হরাইজন্টালের কারণে হচ্ছে নৌকাটা সামনে যাচ্ছে। কিন্তু এই যে যে উলম্ব আছে, ভার্টিক্যাল যেটাকে বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটাকে কিন্তু হচ্ছে কি পানির লাইক পানিতে যেহেতু কাজ করতেছে, পানি হচ্ছে কি আবার একটা বিপরীত বল প্রয়োগ করে। এর ফলে কি হয়, নৌকাটা অ্যাকচুয়ালি সাইড ওয়াইজ চলে যায় না, রাদার শুধুমাত্র সামনে যায়। মানে এই উলম্ব উপাংশটাকে হচ্ছে কি নিউট্রালাইজ করে দিচ্ছে পানি, পানির বল, বিপরীত বল, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। আর এইটার কারণে হচ্ছে কি তোমার এত সামনে যাচ্ছে, ঠিক আছে? একটু পড়লেই তোমরা এখান থেকে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাথলেটের লং জাম্প দেওয়া, একজন অ্যাথলেট লং জাম্প দিচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো জিনিস দেখো। বেশি বড় বড় ম্যাথ তোমরা দেখো না, এইচএসসি এর জন্য তোমরা ম্যাথ আসলে যথেষ্ট করতেছো, so আসলে তোমাদেরকে ম্যাথ এত এক্সপ্লেন করার কিছু নাই। তোমরা হচ্ছে কি এগুলো জিনিস বুঝবা। এই যে বন্দুকের থেকে কিন্তু ম্যাথ আসবেই আসবে, তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখো। সেটা হচ্ছে এমভি প্লাস এমইউ সমান সমান 0। এইটা হচ্ছে তোমার বন্দুকের বড় হাতের এমটা, আর ছোট হাতের এমটা হচ্ছে তোমার বুলেটের, আর বড় হাতের ভিটাও বন্দুকের পিছনের দিকের বেগ, আর এটা হচ্ছে তোমার বুলেটের বেগ, ঠিক আছে? আচ্ছা, সো এটা দিয়ে তোমাদেরকে কাজে লাগাইতে হবে আসলে। আচ্ছা, পাখির আকাশে ওরা, এগুলো সেম কাহিনী, তোমরা ভালোভাবে পড়ো। এই যে পাখির উপর প্রতিকা, বলের দিক, এক্সেট্রা এক্সেট্রা, রিডিং, এগুলো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে রিডিং করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে উম এটা আমাদেরকে একটু করে দাও তোমরা। তোমরা অনেকক্ষণ ধরে অলস বসে আছো, এই ম্যাথটা করে দাও। দেখতে পারতেছো আশা করি এটা। 5 কেজি ভর বিশিষ্ট, এটা করো তোমরা। তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি আগে আগে শুরু করার জন্য, পরে হচ্ছে আমিও শুরু করবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি বলছে, বলছে 5 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। ফর্মুলা কিন্তু আমরা আগেই দেখে ফেলছি। সেটা কি? এমভি প্লাস এমইউ সমান সমান 0। তা তোমাকে অ্যাকচুয়ালি বন্দুকের বেগ তোমাকে এইটা বের করতে বলছে, বন্দুকের বেগ। এম দেওয়া আছে, বন্দুকের ভর দেওয়া আছে 5 কেজি, বুলেটের ভর দেওয়া আছে কত, 6 গ্রাম, বুলেটের বেগ দেওয়া আছে হচ্ছে কি 500 মিটার পার সেকেন্ড। তোমরা কি এটা কেউ এটা করতে পারবা? পারবা মানে, কিন্তু হয়তো এখন হয়তো করতে মন না চাইতে পারে, এটা একটা জিনিস হইতে পারে। শামীম শাবাব আহমেদ, 6.0.6, আচ্ছা। এটা কি তুমি ক্যালকুলেটর করছো নাকি? আচ্ছা, যাই হোক, ওকে। তোমরা এই হ্যান্ড ক্যালকুলেশন শিখা বলতে এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? আচ্ছা, গুড গুড গুড। মাইনাস তোমাদের কিন্তু আমি একটু আগে বলছি যে বন্দুকের ওটাতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বুলেট যেদিকে যাচ্ছে, বুলেট যেদিকে যাচ্ছে, বন্দুক আর যাই হোক ওইদিকে যাচ্ছে না, তার উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে? সো শামীমের অ্যান্সার মানে ডিরেকশনটা ছাড়া ঠিক আছে, বাট আবু বকরটা সবচেয়ে বেশি অ্যাকুরেট হয়েছে, ওকে। রকেটে ম্যাথ লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর আগের পেজে তুমি রকেটের ফর্মুলাটা আগে একটু দেখে নাও, এখানে এই দেখো এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাটা দেখে নাও, এটা দেখে দেখে তোমরা ম্যাথ করবে। এরপর দেখো এ ইজ ইকুয়ালস টু এফ বাই এম, এখানে ডেল এম এবং ডেল টি দ্বারা কি বোঝানো হয়েছে, জ্বালানি ব্যবহারের হার, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি তোমার এমটা কি, এমটা হচ্ছে রকেটের ভর, আর এটা তো হচ্ছে কি তোমার ত্বরণ যেটা হচ্ছে কি বের হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসলে ম্যাট্রিক্সটা দেখে কি বলছে, একটি রকেট প্রতি সেকেন্ডে 0.04 কেজি জ্বালানি খরচ করে। তাহলে এখানে কিন্তু আমরা ইতিমধ্যে হারটা পেয়ে গেছি, ডেল এম বাই ডেল টি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, কেজি, ঠিক আছে? পার সেকেন্ড অ্যাকচুয়ালি, প্রতি সেকেন্ডে যে উল্লেখ করছে, হ্যাঁ।
তারপর রকেট থেকে নির্গত গ্যাসের বেগ বলছে 100 কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। আচ্ছা, চ্যাটে কেউ একজন লিখছো কিছু একটা। ব্যাক ভেলোসিটি, প্রতিক্ষেপ বেগ। আচ্ছা হ্যাঁ, মানে ওয়ার্ডিং এ যেহেতু তারা বলছে প্রতীকে বল কত, লাইক বিপরীত, সরি বেগ, হ্যাঁ, ওই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে শোনো, ম্যাথমেটিক্যালি যখন অ্যান্সারটা লিখবে, আমি আবার বলি, এটা এটা তোমাদের মাথায় রাখো, ম্যাথমেটিক্যালি যখন অ্যান্সারটা লিখবে তখন কিন্তু সবসময় নেগেটিভে শেষ করবা, কিন্তু এটা যদি সিকিউতে আসে, এমসিকিউতে আসলে এটা আসলে যাই হোক, কিন্তু সিকিউতে আসলে তোমরা অবশ্যই প্রতিক্ষেপ বল শব্দটা উল্লেখ করে তখন তুমি পজিটিভে লিখতে পারবা, কিন্তু ম্যাথের ভিতরে ক্যালকুলেশন কিন্তু 0 পয়েন্ট মানে মাইনাসটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাও একটু দেখি তো আসলে এখানে কি কাহিনী হয়েছে, প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে তোমার নেগেটিভটা দেখাবা, বাট পরবর্তীতে যে পশ্চাৎ বেগ উল্লেখ করলে বা প্রতিক্ষেপ বেগ উল্লেখ করে তুমি এটা পজিটিভে লিখতে পারো। হ্যাঁ ঠিক আছে, প্যারা নেই, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। এখানে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে, মানে তারা জি এর মানটা সেরকম ঝামেলা দিতে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে খুব সিম্পলি তুমি আগের ফর্মুলাটাতে দেখো, আগের ফর্মুলাটা কি ছিল? আগের ফর্মুলা ছিল F/m। তা তোমার এখান থেকে বের করতে বলছে বল, কত বল কাজ করে, তা তুমি এখান থেকে খুব সিম্পলি F=ma এই ফর্মুলাটা ইউজ করতে পারি। কিন্তু কাহিনীটা হচ্ছে ওই ফর্মুলাটাতে আগে যদি তোমরা একটু দেখো, কাহিনীটা হচ্ছে এখানে কিন্তু এই দেখো, এটা কি ভি না? এই যে এটা এটা কেন আসছে বলতো, কজ আমরা জানি যে এ, এটা লাইক আমরা যখন নর্মালি লিখে তখন কি v - u/t, ঠিক আছে? তো যাই হোক, এখানে আসলে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনের কারণে কিছু একটা কাহিনী টাহিনী আছে, বাট তোমরা একটু ফর্মুলাটা একটু মাথা রেখো। তো তোমরা আসলে এই ফর্মুলাটা এখানে বসে দিলে তোমরা অ্যান্সারটা পাবা, ঠিক আছে? আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এটা লাইক এই যে জ্বালানি খরচের রেটটা দেওয়া আছে, dm/dt, এখানে ডি দিয়েও লিখতে পারো, ডেল দিয়েও লিখতে পারো, দুইটাই হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন জিনিসটা মিন করে, ঠিক আছে? তো একটু ফর্মুলাটা মাথা রেখো, F=টু ভি ইন্টু হচ্ছে কি এই পরিবর্তনের হার, যেটা আর কি ওই জ্বালানির হার আর কি। তারপর সেম কাহিনী, এই ম্যাথটা তোমরা একটু কইরো। একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রা প্রথম 2 সেকেন্ড এতটুকু হ্রাস হয়েছে। এটা একদম আই থিঙ্ক যে এই ফর্মুলাটা সরাসরি বসে দিলে হয়ে যাবে, ঠিক আছে? A=v এক্সেট্রা এক্সেট্রা। এখানে মনে হয় এক এক জায়গায় যখন লিখছে তারা মানে একটু সাইন সিনটেন্সগুলো একটু চেঞ্জ করছে, বুঝছো? এই জন্য হচ্ছে কি এক একবার হয়তো অপরিচিত লাগবে, বাট মোটামুটি আসলে একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, আহ তারপর হচ্ছে কন্ট্রিবিউশনস অফ নিউটনস ল অফ মোশন এক্সেট্রা এক্সেট্রা, এগুলো যে রিং পড়ো, সেরকম আহামরি কিছু নাই ওরকম। লিমিটেশন এখান থেকে হচ্ছে কি তোমার আচ্ছা, হ্যাঁ এখানে আসলে লিমিটেশন গুলো ভালো করে লিখছে। আমি তোমাকে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যার কিছু সীমাবদ্ধতা আছে, যেরকম ধরো অনেক বেশি ক্ষুদ্র ভরের কোনো বস্তুর জন্য নিউটন মেকানিক্স প্রযোজ্য না, আবার অনেক কোনো দ্রুত গতিশীল বস্তুর জন্য, দ্রুত গতিশীল বস্তুর জন্য নিউটন মেকানিক্স প্রযোজ্য না। তাহলে এই কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওগুলোর জন্য হচ্ছে কি তোমার আইনস্টাইনের থিওরি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর জেনারেল যেই থিওরিটা আছে, সেই দুইটা হচ্ছে কি ইউজ করা হয়। এবং স্পেশালটা কিন্তু আগে আসছে, হ্যাঁ, জেনারেলটা পরে। নাম শুনলে মনে হবে যে জেনারেলটা মানে আগে আসছে, স্পেশালটা পরে, বাট আসলে উল্টা কাহিনী, ঠিক আছে? আচ্ছা, লিমিটেশন তাহলে এখানে খুব সংক্ষেপে লিখে দিয়েছে, সেটা কি? ক্ষুদ্র ভর বিশিষ্ট সকল কণার বেগ বেশি হয়, অর্থাৎ প্রায় আলোর বেগের কাছাকাছি হয়, ফলে গতিশীল অবস্থায় এটা তরঙ্গ রূপে আচরণ করে। এইসব বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য না, এটা একটা গেল। আর একটা হচ্ছে ত্বরণ যখন খুবই কম, বা আসল কথা বেগ যখন খুবই কম, ঠিক আছে, তখন হচ্ছে কি প্রযোজ্য হবে না। এটা জিনিস তোমরা পারবা, মেডিকেলে কিন্তু এই টাইপের কোশ্চেন্স গুলো আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স, ফিল্ড, ইনসেন্টিসিটি, এখান থেকে জাস্ট খালি তোমরা ওই একবার রিডিং দিবে এবং ইউনিট গুলো মাথায় রাখবে, এবং সংজ্ঞাটা, সংখ্যাটা তোমার এইচএসসির জন্য এমনি তো একটু ইম্পর্টেন্ট মোটামুটি, বাট হচ্ছে কি মেইনলি ইউনিটটা তোমাদেরকে সবগুলোই জানতে হবে। হ্যাঁ, ফিল্ড ইন্টেন্সিটির একক কি, এটা তো আসবেই একদম, আমার মনে হয় এটা মেডিকেলে দু একবার চলে আসছে, ঠিক আছে? নিউটন পার কুলম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এখান থেকেও হচ্ছে কি কোশ্চেন আসছে, বেশ কয়েকবারই আসছে, কিন্তু মূলত উদাহরণগুলো থেকে কোশ্চেন আসে। আর এছাড়া হচ্ছে তোমার ছোট ছোট কিছু ম্যাথ আসতে পারে, হ্যাঁ, ছোট ছোট ম্যাথের উদাহরণ পাবা, যেরকম ধর আমি যেভাবে পরীক্ষা দিই, এই যে দেখো প্রথমবার আর কি, তখন কিন্তু এই যে এই কোশ্চেনটা আসছিল, যে নিচের কোন উদাহরণটা, কোশ্চেনটা কি আসছিল, যে নিচের কোনটি ভরবেগের রৈখিক, দাঁড়াও, ওয়েট, হ্যাঁ, কোশ্চেনটা আসছিল যে নিচের কোনটি
ভরবেগের সংরক্ষণ নীতি অবলম্বন করে। ঠিক আছে, তখন তোমার অপশন এটাই ছিল একমাত্র রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রকেটের ভরবেগ, সরি রকেটের ভরবেগ দ্বারা জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস তীব্র পিছন থেকে বেরিয়ে যায়। বল বলে না ফলে হবে আই থিঙ্ক, ফলে রকেট বা জেট প্লেন সমান ভরবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। মানে এইটাই, মানে কথা হচ্ছে যে নিজের কোনটা পালন করে, অপশনে ছিল রকেটের মুভমেন্ট, মানে রকেটের ব্যাপার স্যাপার, ওইটা ছিল অ্যান্সার। এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, আচ্ছা। এটা আসে, মানে এই টাইপের কোশ্চেন গুলো আসে, হ্যাঁ, রিডিং দিয়ে তুমি যেগুলো জিনিস পাবা ওগুলোই একটু ভালো করে ফোকাস দিয়ে, এটাই হবে। আচ্ছা। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে এইটা হচ্ছে কি তোমার ফর্মুলা, যে কয়টা বস্তু থাকবে সেই কয়টার আদি বেগ মানে আদি ভরবেগ যোগ যোগ হচ্ছে কি তোমার ওগুলো, ওই সবগুলো বস্তুর অন্তিম ভরবেগের যোগফলের সমান হওয়া উচিত। কারণ কি, যদি সংরক্ষণ হয় তাহলে তো সবগুলো বস্তুর আদি ভরবেগ ফাইনাল বা অন্তিম ভরবেগের সমান হবে, যদি না সমান হয় তার মানে বুঝতে হবে সংরক্ষণ হয়নি। ঠিক আছে, আচ্ছা। সংরক্ষণ কি সবসময় হয়? অ্যাকচুয়ালি সবসময় হয় না। যেসব সময় হবে না সেসব সময় মাথায় রাখবা যে তাপ হিসেবে কোনো শক্তি অবশ্যই বের হয়েছে। ঠিক আছে, তাপ হিসেবে কোনো একটা শক্তি নির্গত হয়েছে, অথবা যেমন ধরো দুইটা ট্রাকের কথাই ভেবে দেখো, দুইটা ট্রাক যখন একটার সাথে বাড়ি দিচ্ছে, তা কিন্তু পুরোপুরি ভরবেগ সংরক্ষণ হওয়ার মানে পুরোপুরি সিস্টেম নেই, কারণ তার কিন্তু কিছু পরিমাণ বল কিন্তু অপচয় হচ্ছে ওই ট্রাকটার অংশ ভেঙে চড়ে দেওয়ার জন্য। দুইটা ট্রাক যখন লাগতেছে কিছু অংশ মানে লোহাটাও একদম ভেঙে যাচ্ছে না, তো ওইটার জন্য কিন্তু অনেকটা বল হচ্ছে কি তোমার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে কাহিনী। আহ আচ্ছা, এগুলা জিনিস এত লাগবে না, এগুলো বেশ বড় বড় ম্যাথ এগুলা। এইটা লাগবে, এই টাইপের ম্যাথ, এই যে সেম বুলেটের ম্যাথ আবার আসছে। তো যাক, এটা যেহেতু একটু আগে করে ফেলছো, এটা নিয়ে আর আমি সেরকম ঝামেলা না করি, আমরা হচ্ছে আগাই। আহ এগুলো লাগবে না, বেশি বড় ম্যাথ, হ্যাঁ বেশি বড় ম্যাথ। থার্ড ল অফ মোশন, এটা তো তোমরা জানো, বিপরীত বল হিসেবে কাজ করবে। উদাহরণ সাহায্যে নিউটনের গতি তৃতীয় সূত্র ভরবেগের নিত্যতা ব্যাখ্যা করা হলো। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি আহ, নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা ব্যাখ্যা করে না, এরকম একটা অপশন তারা বানা দিতে পারে। সো এখান থেকে জাস্ট টাইটেল গুলো পড়বা, যে টেবিলের উপর বই থাকা, বন্দুক হাতে গুলি ছড়া, এক্সেট্রা এক্সেট্রা, তৃতীয় সূত্র এবং ভরবেগের নিত্যতা সূত্র অবলম্বন করতেছে। ঠিক আছে, আচ্ছা। এই যে লাস্টে হচ্ছে লিফটের প্রতিক্রিয়া। আচ্ছা, লিফটের থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। সেটা হচ্ছে লিফট যখন, আচ্ছা আমার বলো তো, তুমি কখন ওজন বেশি অনুভব করবা? ধরো এটা হচ্ছে লিফট, তুমি কখন নিজের ওজন বেশি মনে হবে, যখন লিফটে উপরে যাবে নাকি যখন লিফটে নিচে যাবে? বেশি কখন অনুভব করবো আমরা? সাপোজ ধরো এখানে একটা মানুষ, তোমরা একটা দেখি সহজ সহজ ম্যাথ তোমরা আসলে একটা করো। সাপোজ এখানে একটা মানুষ আছে, সাপোজ তার ওজন সাপোজ ধরো 50 কেজি। তোমরা জি এর মান ধরবা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, ক্যালকুলেশন যেন সহজ থাকে এর জন্য। এখন ধরো লিফটটা উঠতেছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ারে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, গুড, উপরে ওঠার সময়, গুড। আচ্ছা, যাই হোক, এগুলো ইজি জিনিস, ক্যালকুলেশন আসলেও পারবা। দেখো জি যেহেতু 10 ধরতে বলা হয়েছে, লিফটে যখন উপরে যাবে উঠতেছে কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তখন কিন্তু তার ওজন কিন্তু হবে কত, 50 × 12 হবে। সে উপরে ওঠার সময় বেশি ওজন অনুভব করবে, কিন্তু আবার যখন নামবে তখন কিন্তু তখন আমরা 50 × 8 দিব মাত্র। ঠিক আছে, কারণ কি কস 10, জি যে 10টা আছে 10টা থেকে 2 মাইনাস দিয়ে আরো কমবে। ঠিক আছে, আচ্ছা। এই যে লিফটের কিছু কথাবার্তা এখানে আছে, বাট এগুলো জিনিস লাগবে না এখান থেকে। আচ্ছা, এই যে নিচে নামা উঠা নামা এগুলো জিনিস লেখা আছে টুকটাক। উম, আচ্ছা, রোটেশনাল মোশন, রোটেশনাল মোশন থেকে কিছু কথাবার্তা বলার আগে এখানে একটু কিছু কথাবার্তা লিখি। সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে আহ হুম, উপরে হচ্ছে mg+m, ওকে গুড, এগুলো জিনিস সহজ পারবা আসলে তোমরা। আচ্ছা, এখন আসলে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাপোজ ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে তুমি একটা রশি ধরে
এখানে একটা বড় একটা জিনিস বেঁধে রাখছো, তুমি এটাকে ঘোরানোর চেষ্টা করতেছো। ধরো এটা একটা পারফেক্ট গোল সাপোজ। হ্যাঁ, সাপোজ ধরো এটা পুরোটা গোল পথে ঘুরতেছে। তাহলে আমরা জানি যে একটা বৃত্ত কিন্তু কত, 360 ডিগ্রি, রাইট? একটা বৃত্ত কিন্তু হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি, যেহেতু এটা তুমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, এই সেক্ষেত্রে কিন্তু আমরা রৈখিক যেই ফর্মুলাগুলো ইউজ করি, রৈখিক বেগ বেগ বের করার জন্য, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস বা জি এইচ এক্সেট্রা, ওই ফর্মুলাগুলো কিন্তু এখানে ইউজ করা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করবো বা কিভাবে বের করবো? ফার্স্ট অফ অল ধরো আমি শুরু করছিলাম এই পয়েন্ট থেকে, তাহলে আমি এইটখানে ধরো জিরো ধরলাম, এই পয়েন্টটাকে আমি 0 ডিগ্রি ধরলাম, এবং আমি সরাসরি যখন এই পর্যন্ত নিয়ে আসলাম আমি মেপে দেখলাম যে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। ওই ডিগ্রির কম্পাসের এই কাহিনীগুলো, ঠিক আছে? আচ্ছা, তখন যদি তোমাকে বের করতে বলা হয় যে হচ্ছে কি বা আরো বেশি ধরতে পারো, ধরো এখানে 120 ধরলাম আমরা, 120 ডিগ্রি গেছে কতটুক সময়ের ভিতরে? ধরলাম আমরা 2 সেকেন্ডে, ধরলাম 2 সেকেন্ডে গেছে। তাহলে অ্যাঙ্গুলার হবে হচ্ছে কি তোমার রেড পার সেকেন্ড। রেডটা তোমরা কেমনে বের করো আমি এটা শিখাই দিই। সেটা হচ্ছে রেড বা রেডিয়ান সমান সমান হচ্ছে ডিগ্রি ইন্টু পাই বাই 180। তাহলে এখানে কত ডিগ্রি গেছে আমরা ধরো দুই ক্ষেত্রে হিসাব করি। একটা হচ্ছে ধরো 120 দিয়ে শুরু করি, সাপোজ ধরো 120 ডিগ্রি গেছে, সাপোজ কত, 120 ডিগ্রি। তাহলে সেটা পাই এবং 180 দ্বারা ভাগ হবে, তাহলে এটা হয় 2, সাইড দিয়ে এটা হয় 3, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই বাই 3 র্যাড। যেহেতু 120 হয়েছে কত, 2 সেকেন্ডে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে হচ্ছে কি তোমার, হিসাবটা আমরা দেখি, 2 পাই বাই 3, 2 পাই বাই 3, যেহেতু রেড পার সেকেন্ড তাহলে কি দিয়ে ভাগ হবে, 2 দ্বারা ভাগ হবে। 2 দ্বারা ভাগ হওয়া মানে কি ভাই বলো তো, 2 পাই বাই 3 ইন্টু 2, তাহলে 2 পাই বাই 6 মানে হচ্ছে কি পাই বাই 3। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, রেড পার সেকেন্ড। বুঝতেছো বিষয়টা? মানে এই কি জানি ঘূর্ণনশীল বস্তুর গতি বেগ বা মানে বেগ কেমনে কি কাহিনী আসলে, like কৌণিক বেগ, এটাকে বলা হচ্ছে কি কৌণিক বেগ, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো তোমাদেরকে আহ একটা জিনিস দেখাই তোমাদেরকে। তোমরা এই জিনিসটা বুঝছো তো? এটা কিন্তু লাগবে, হ্যাঁ, কনভার্সনের যে ব্যাপারটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি টেলোসিটি, এগুলোর ফর্মুলাগুলো তোমরা পারবা, তোমাদেরকে দেখা দিচ্ছি। এর আগে একটা কোশ্চেন আমাকে সলভ করে দাও। সেটা হচ্ছে আহ আচ্ছা, ঘড়ির কাঁটার কিছু ম্যাথ আছে, দাঁড়াও এখান থেকে দেখাই তোমাদেরকে। ঘড়ির কাঁটার ম্যাথ, এই যে এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে এটাতে, ঠিক আছে? এককের ক্ষেত্রে তো আমরা জানি যে কৌণিক বেগ আমরা একটু আগে বের করে দিলাম যে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু মিলাই যে ত্বরণ, কৌণিক ত্বরণ তাহলে কি হবে বলো তো? কৌণিক ত্বরণ হবে রেড পার সেকেন্ড স্কোয়ার। মানে বুঝছো তো? ওইভাবেই তোমরা সবগুলা মিলাই ফেলতে পারবে। এখন তোমার কাছে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে একটা ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত, বা হচ্ছে কি একবার ঘুরতে তার কতটুকু সময় লাগে, এই টাইপের কিছু কোশ্চেন টোশ্চেন আসতে পারে। তো আমরা একটু দেখি কি লিখছে। একবার পূর্ণ আবর্তন করতে কর্নার যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, এটা আমরা আগে থেকে জানি। একটি পূর্ণ আবর্তন বলতে 2 পাই রেডিয়ান কৌণিক সরণ বোঝায়। সুতরাং পর্যায়কাল টি হলে সমীকরণটা দ্বারা হচ্ছে কি ওমেগা সমান সমান হচ্ছে কি 2 পাই বাই টি। 1/t হচ্ছে একক সময় পূর্ণ আবর্তনের সংখ্যা বোঝায় এবং একক কম্পাঙ্ক। আচ্ছা আচ্ছা, এত কিছু লাগবে না, তুমি হচ্ছে সরাসরি ফর্মুলাটাতে বসাও। সাপোজ ধরো একটা ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা এটা বের করবো, কি করব? আমরা এটা ঘড়ির কাঁটার জন্য এই জিনিসটা বের করবো। তাহলে কোন কাটার জন্য বলতো? মিনিটের কাটা। এটা হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে ধরো ঘন্টার কাটা, আর এটা হচ্ছে মিনিটের কাটা। এখন আমাকে একটা জিনিস খুবই কেয়ারফুলি বলো, একটা মিনিটের কাটা, একটা মিনিটের কাটা কত সময়ের ভেতরে একবার আবর্তন সম্পন্ন করে? মানে এই পয়েন্ট থেকে ধরো শুরু হয়েছে, তাহলে কতক্ষণ পর আবার এখানে আসবে সে? চ্যাট বক্সে অ্যান্সার জানাও, বলে কত ঘন্টা লাগবে তার? একটা মিনিটের কাটা, এটা দ্বারা কিন্তু তুমি এটা এটা দ্বারা তুমি কিন্তু হচ্ছে কি আহ তোমরা কি অ্যান্সারটার চেষ্টা করবা নাকি আমি করে ফেলবো?
আচ্ছা, আমি হচ্ছে গিয়ে জিনিসটা একটু করি। সেটা হচ্ছে একটা মি- সেটা হচ্ছে একটা মিনিটের কাঁটা প্রতি একবার ঘুরে হচ্ছে গিয়ে তোমার 60 মিনিটে, আর ঘন্টার কাঁটা প্রতি একবার ঘুরে হচ্ছে 12 ঘন্টায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তুমি 24 ঘন্টা বলতে মন চাবে, বাট না, মাথায় রেখো 24 ঘন্টা হওয়ার জন্য কিন্তু ঘন্টার কাঁটাকে কয়বার, 2বার আবর্তন করতে হয়। কয়বার? 2বার আবর্তন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু মাথায় রেখো। তো আমরা আসলে তাহলে ম্যাথটা করি। সেটা হচ্ছে, তাহলে ওইটার কৌণিক বেগ হবে ওমেগা সমান সমান 2 পাই বাই টি। মানে এনটা আমরা লাগবে না, এনটা হচ্ছে কি যেহেতু একবারই ঘুরবে তো আমরা 1 ধরে রাখতেছি, প্যারা নাই। তাহলে 2 পাই বাই, টাইমটা কিন্তু অবশ্যই সেকেন্ডে নিতে হবে, তাহলে কি 60 × 60, তাহলে কি আসবে 2 পাই বাই 3600। তাহলে অ্যান্সারটা হবে পাই বাই 1800 র্যাড পার সেকেন্ড। সরি, হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা আশা করি। ওকে, এখন তোমরা যদি একটু পারো তাহলে আমার একটু ঘন্টার কাঁটাটার জন্য বের করে দাও। তোমরা যদি পারো, এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক থাকবে, যে তাহলে ঘন্টার কাটার জন্য কৌণিক বেগ কত হবে। ঠিক আছে, আচ্ছা। রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার লাগবে, ঠিক আছে। যে কি কি সম্পর্ক আছে না আছে। ওমেগা ইকস টু ভি ইকস টু ওমেগা, দাঁড়াও, এই যে এটা ভি ইকস টু ওমেগা আর অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার লাগবে। রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ ইনটু বৃত্তের ব্যাসার্ধ। তো কোন একটা বস্তু যদি তোমার রৈখিক বেগ দেওয়া থাকে, তুমি কিন্তু চাইলে তার কৌণিক বেগ বের করতে পারবা। আর কৌণিক বেগ দেওয়া থাকলে তুমি কি বের করতে পারবা? তার রৈখিক বেগ বের করতে পারবা। শর্তটা একটাই, সেটা হচ্ছে সেটা যেই বৃত্তে ঘুরতেছে সেই বৃত্তটার ব্যাসার্ধটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আহ পর্যায়কাল। আচ্ছা, এই যে এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু চেষ্টা করতে পারো। হ্যাঁ, তোমাদের এইচএসসি তে আসতে পারে। হ্যাঁ, এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো বোর্ডে বেশ কয়েকবার চলেও আসছে, সেটা একটু দেখো তোমরা, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গুলার এক্সেলারেশন, এগুলো সেম কাহিনী মোটামুটি। তোমরা রৈখিক ত্বরণ, রৈখিক বেগ, এগুলো জিনিস বের করতে পারলে তোমরা অ্যাকচুয়ালি এগুলো পারবা, ঠিক আছে। আচ্ছা, এই যে যেমন ধরো এটার ক্ষেত্রে, এটা দেওয়া তোমরা একটা প্র্যাকটিস করতে পারো। আমি একটু বলে দিই, দেখো কি বলছে, যে একটি মোটরসাইকেল, সেটা হচ্ছে একটি মোটরসাইকেল 400 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সুষম গতিতে ঘুরছে। মোটরসাইকেলটি 30 সেকেন্ড একবার বৃত্ত পরিক্রম করলে এর রৈখিক ত্বরণ কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে রৈখিক ত্বরণ যেহেতু বের করতে বলছে, মানে রৈখিক ত্বরণ মানে কিন্তু এ বের করতে বলছে, ঠিক আছে, এ, নট আলফা। তো হচ্ছে কি এখানে আর দিয়ে দিছে তারা, এবং সুষম একবার পরিক্রম করলে এক্সেট্রা এক্সেট্রা 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে আমার টাইমও দিয়ে দিছে ওরা। তাহলে ওইখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো, যেহেতু একবার কতটুকু সময় ঘুরে সেটা দিয়ে আমরা ওমেগা বের করে ফেলতে পারবো। ওমেগা বের করতে পারলে আমরা ভি বের করতে পারবো, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর, ঠিক আছে। আর হচ্ছে এ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। এই কয়েকটা ফর্মুলা তোমাদের আসলে জানা থাকলে মোটামুটি মানে সেফ বলা যায় আসলে, ঠিক আছে। আচ্ছা, আহ রৈখিক ত্বরণ সমান সমান কৌণিক ত্বরণ ইনটু ব্যাসার্ধ। আচ্ছা, এই ফর্মুলাটা তোমার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, হ্যাঁ। সেটা হচ্ছে দুইটা জিনিস দেখলাম এখন পর্যন্ত যেটা ইম্পর্টেন্ট, ভি ইকুয়ালস টু ওমেগা আর, আর একটা হচ্ছে তোমার এ ইজ ইকুয়ালস টু আলফা আর। হ্যাঁ, দুইটাতে কিন্তু আর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা গুণফলে থাকতেছে, একটু মাথায় রেখো। আচ্ছা, বাকি যত ফর্মুলা আছে রৈখিক এবং কৌণিকের ভিতরে যেই ফর্মুলাগুলো আছে সবগুলোই তুমি চাইলে, রৈখিকটা জানা থাকলে তুমি কৌণিকটা বের করতে পারবা। জাস্ট ভিটাকে কি করবা, ভিটাকে রিপ্লেস করবা হচ্ছে ওমেগা দিয়ে, এ কে রিপ্লেস করবা আলফা দিয়ে, এফ এফ কে রিপ্লেস করবা টাউ দিয়ে, আর হচ্ছে গিয়ে তোমার টাইমের মধ্যে থাকবে, বাকি সবকিছু মোটামুটি ঠিক আছে আসলে। হ্যাঁ, আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার একক লাগবে, মাত্রা লাগবে, এবং কিভাবে বের করতে হয় এটাও লাগবে। সহজ আমি যেটা মনে রাখতাম সেটা হচ্ছে এল ইজ ইকুয়ালস টু এম ভি আর। এখান থেকে আমরা চাইলে কিছু জিনিস চেঞ্জ করতে পারি, যেমন ধর আমি তোমাকে দেখাই। এখানে আমরা চাইলে লিখতে পারি, আমরা যেহেতু জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর, আমরা চাইলে লিখতে পারি এম ইন্টু ওমেগা আর ইন্টু আর, দ্যাট ইজ
এম ওমেগা আর স্কোয়ার, এটা একটা পসিবিলিটি গেল। আবার ধরো আমরা ওমেগাটাকে ভাঙলাম বা আরটাকে রাখলাম না সাপোজ, ঠিক আছে, সেটা কি করলাম, সাপোজ ধরো আমরা জানি আর সমান সমান ভি বাই ওমেগা। তা আমরা কি করলাম, আমরা চাইলে এখানে লিখলাম যে হচ্ছে গিয়ে তোমার এম ইন্টু ভি ইন্টু হচ্ছে গিয়ে তোমার ভি বাই ওমেগা। তাহলে কি হইলো, এম ভি স্কোয়ার বাই ওমেগা, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে যে এই ধরনের উইয়ার্ড ওয়ার্ড এগুলো লাগবে না তোমার, তোমার মেইনলি হচ্ছে কি এই দুইটা লাগে, এম ভি আর এবং হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে এম এম ভি আর, এই যে অংশটা লাল দিয়ে দিয়ে আমি আসলে এম ভি আর হচ্ছে কি তোমার এম, যে ভিটাকে ভেঙে এম আর স্কোয়ার ওমেগা, এই যে এটা আমরা যে লিখছি এম ওমেগা আর স্কোয়ার বাই এম আর স্কোয়ার ওমেগা, ঠিক আছে, এটার মাত্রা রাত্রা এক্সেট্রা, ঠিক আছে। আচ্ছা, এই দুটো ফর্মেটই মাথায় রাখে এবং হচ্ছে তোমার মাত্রাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, রিলেশন বিটুইন টিটুইন এগুলো জিনিস একটু দেখো যতটুকু সম্ভব হয়। ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এগুলো জিনিসও একই জিনিস, জাস্ট একটু এখান থেকে কয়েকটা জিনিস আমি একটু উল্লেখ করে দেই। এইটা, ঠিক আছে, এই ফর্মুলাটা, সেটা হচ্ছে এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। এটা দেখা যদি নতুন লাগতেছে, বাট মাথা রাখবা এটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে কি তোমার এম আর, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। সরি, এম আর স্কোয়ার, আই এম সরি, এম আর স্কোয়ার, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আহ, তারপর হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এই কি সেই কি, ঠিক আছে, এগুলো জিনিস একটু দেখো তোমরা। ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইনার্শিয়া এগুলো জিনিস একটু পড়তে হবে। আচ্ছা, রেডিয়াস অফ গাইরেশন খুব সহজভাবে কেউ যদি আনমিউট করে বলতে চাও বলতে পারো আসলে। আহ, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে হোয়াট ইজ রেডিয়াস অফ গাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। আর এছাড়া এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো সেটা কি, টাইটেলটা দেখো, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা কথা বলছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের কিসের উপরে নির্ভর করে, ঠিক আছে। ফর্মুলাটা কি ছিল মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে এ আই ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তাহলে এটার মাত্রা কি হবে, মাত্রা হবে হচ্ছে বড় হাতের এম এবং হচ্ছে এল স্কোয়ার, ঠিক আছে, এই যে এইখানেই দেওয়া আছে। তাহলে এটা কিসের কিসের উপর নির্ভর করে, লাইক মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যেটাকে বলা হয়, সেটা নির্ভর করতেছে ঘূর্ণের অক্ষের অবস্থানের উপরে, দৃঢ়বস্তুর আকৃতির উপরে এবং ঘূর্ণের অক্ষের চারদিকে দৃঢ়বস্তুর ভরের বিন্যাসের উপরে। এই কয়েকটা পয়েন্ট এমসিকিউ মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবে। জড়তার ভ্রামক নির্ভর করে নিচের কোন বস্তুগুলোর উপরে, ঠিক আছে, কোশ্চেনটা এভাবে আসবে। আচ্ছা, গেল। সো রেডিয়াস অফ গাইরেশন জিনিসটা আমি একটু সহজভাবে বলে দিই এখানে। সাপোজ ধরো এই যে এখানে ধরো ফিগারটা দেখো, এখানে একটা পাথর দেখতে পারতেছি আমরা। ধরো পাথরটাকে আমরা এই বরাবর বাইধে আমরা এটা ঘুরাবো। তো এখন কথা হচ্ছে ঘুরাইলে আমরা যেই কৌণিক ভরবেগটা পাবো, আমি আবারও বলতেছি, সেই একই পরিমাণ কৌণিক ভরবেগ পাওয়া সম্ভব যে ধরো এটা 10 কেজি। আমরা কি করলাম, 10 কেজি, 10 কেজির একটা বিন্দু আবিষ্কার করলাম, মানে লাইক একটা পয়েন্টেই 10 কেজি আছে। 10 কেজি তো একটা জায়গা লাগবে, রাইট, বাট আমরা দিলাম না, আমরা তাত্ত্বিক ভাবে দেখলাম যে একটা বিন্দুতে আমরা 10 কেজি ভর আমরা অবস্থান করলাম। এখন সেটা যদি সম্ভব হয়, ওই বস্তুটাকে যেই দূরত্ব রেখে আমরা ঘুরাইলে একই ভরবেগ পাবো, তাকে হচ্ছে কি আমরা রেডিয়াস অফ জাইরেশন বলবো, ঠিক আছে, বা চক্রগতির ব্যাসার্ধ বলবো। বুঝতে পারছি আশা করি, ঠিক আছে, যে পুরো ভরটাকে আমরা যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করি, কেন্দ্রীভূত করি, তাহলে সেক্ষেত্রে যেইটুকু কি বলা যায়, মানে যেটুকু দূরত্বে আমরা যদি পুরো ভরটাকে একটা পয়েন্টে কেন্দ্রীভূত করি, তাহলে আমরা হচ্ছে কি যেই দূরত্বে রেখে ঘুরাইলে সেম পরিমাণ ভরবেগ পাবো, সেটাকে আমরা রেডিয়াস অফ জাইরেশন বলবো, ঠিক আছে। আচ্ছা, আগাই আমরা। তো এখান থেকে একটা চার্ট আছে যেটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, আমি তোমাকে সরাসরি চার্টটাতে নিয়ে যাই। দাঁড়াও, এখানে কয়েকটা জিনিস একটু আছে। টর্ক, টর্ক হচ্ছে কি বা মোমেন্ট অফ ফোর্স যেটাকে বলে, এটা জাস্ট মাথা রাখবা। রৈখিক বেগের ক্ষেত্রে বল যা, কৌণিক বেগের ক্ষেত্রে টর্ক একই জিনিস, ঠিক আছে, এটা একটু মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে ভ্রামক বা টর্ক, এটা ফর্মুলাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, বল সমান লম্ব দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা মনে রাখো, টাও সমান সমান আর ইন্টু এফ, ঠিক আছে। আচ্ছা, ইউনিট অফ টর্ক আর মোমেন্ট অফ, যেগুলো তো আসবে, এগুলো তো একেবারে কমন কোশ্চেন, এগুলো তো আলাদা করে বলার কিছু নাই।
আচ্ছা। আহ, তারপর হচ্ছে কি এই যে আর এই ফর্মুলাটা লাগবে, হ্যাঁ। দুইটা ফর্মুলা দেখলে, একটু আগে ফোর্সের সাথে দেখছো, এখন এটা হচ্ছে তোমার এই জড়তার ভ্রামকের সাথে যে ফর্মুলাটা, হ্যাঁ। আই আলফা, আই মানে কি, এম আর স্কোয়ার আলফা শেষ, ঠিক আছে। তুমি এটা চাইলে আটটাকে এই কি জানি এগুলোকে ভেঙে তুমি চাইলে কৌণিক বেগ দিয়েও হচ্ছে কি তুমি বের টের করতে পারবা, মানে চেঞ্জ করা যায় আসলে ওই ফর্মুলার ভ্যারিয়েবলস গুলোকে। তুমি যদি এক একবার একই জিনিস বসাও, তো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মান বসা একই অ্যান্সারই পাবা আর কি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবলস বসা আর কি। আচ্ছা, তো এগুলো জিনিস হালকা একটু দেখো, এগুলো ম্যাথ আসলে আসার চান্স কম, এগুলো থেকে ম্যাথ আসে নাই। তাছাড়া এগুলো হ্যান্ড ক্যালকুলেশন আসলে সম্ভব না, এবং এতগুলো ম্যাথ মুখস্থ করা সম্ভব না। সো আমার মনে হয় যে এগুলো আসলে সেরকম দরকার নেই, আসলে মেডিকেল আসলে অত বেশি ম্যাথও আসে না, ওই থিওরিটিক্যাল পার্টগুলো থেকেই দেখা যাবে তোমার কমন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, পারপেন্ডিকুলার, আচ্ছা, টু থিওরেমস রিলেটিং মোমেন্ট অফ ইনার্শিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য। আচ্ছা, এগুলো জিনিস তোমরা একটু দেখো, জাস্ট মেডিকেলের জন্য জাস্ট এই দুইটা লাইন পড়লেই হবে। সেটা কি? সেটা হচ্ছে কি তোমার লম্ব অক্ষ উপপাদ্য কোনটা ছিল, এই যে উপপাদ্য প্রমাণিত হইলো, আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটা, সেটা কোনটা, এই যে ফর্মুলাতে তুমি একটু দাগাবা যে এইটা আই ইকুয়ালস টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে মেইনলি একটু চেঞ্জ করে দেয়, যেমন আমাদের এম এর জায়গায় অন্য জিনিস দেয়, এইচ এর জায়গায় আরেকটা জিনিস দেয়, ঠিক আছে, এটা একটু নজরে রেখো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার এই যে এই চার্টটার কথা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট চার্ট। 3 স্টার ইম্পর্টেন্ট চার্ট। তোমার অনেক সময় মন চাবে যে না এটা একটু বাদ দেই, সবগুলো না পড়ি, বাট আমি বলবো যারা হচ্ছে একটু কেয়ারফুল থাকতে চাও, যারা চাও যে না কোনোভাবেই যেন মেস আপ না করে আসো, তাদের জন্য হচ্ছে কি অবশ্যই অবশ্যই এই পুরো চার্টটাই পড়ে যেতে হবে, ঠিক আছে, একটু মাথায় রেখো। নিউটনস ল ফর অ্যাঙ্গুলার মোশন, ওই যে যেরকম রৈখিক গতিবেগের জন্য বা রৈখিক গতির জন্য যেরকম 3টা ল ছিল, কৌণিক বেগগুলোর ক্ষেত্রে 3টা ল আছে। এই 3টা ল তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, তাহলেই হবে আসলে প্রথম সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র কি বলছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স এবং হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, হ্যাঁ। এগুলো থেকে হচ্ছে কি টুকটাক পইরো, এখান থেকে আসলে মেইনলি রিডিং পইরো তাহলেই হবে। এছাড়া যে দাগানো লাইনগুলো একটু দেখো, এছাড়া আসলে সেখানে মেডিকেলে আসার মতো সেরকম কিছু নাই। আর এই পার্টটা থেকে তোমাদের এইচএসসি তে সিকিউ আসে, হ্যাঁ। এইচএসসির জন্য এই পার্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ব্যাংকিং এর ম্যাথ গুলো আসে, হ্যাঁ, যে রাস্তার ব্যাংকিং কত হইতে হবে না হইতে হবে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এই কয়েকটা ফর্মুলা, হ্যাঁ। কয়েকটা ফর্মুলা জানতে হবে, যে কোয়ান্টিটিস ফর অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এর অ্যাঙ্গেল, এটা তোমাদের এইচএস এর জন্য মেনলি আসে, মেডিকেলের জন্য আসলে অত ইম্পর্টেন্ট কিছু নাই। তাও যদি তুমি সেফ থাকতে চাও, আমি বলবো যে হচ্ছে শুধুমাত্র অন্তত এই ফর্মুলাটা মাথায় রাখো। এই ফর্মুলা দিয়ে কিন্তু এইচএসসি এর ওই সিকিউটা করা যায়, হ্যাঁ, এইচএসসি তে যেটা আসে ব্যাংকিং কোন কত হবে, হ্যাঁ। তারপর হচ্ছে বেগ, বেগ বের করতে হয়, ঠিক আছে, যে কতটুকু বেগের বেশি গেলে পড়ে যাবে, কতটুকু বেশি বেগ হইলে এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মোশন অফ দ্য প্ল্যানেটস, গ্রহগুলোর গতি, এগুলো হচ্ছে মহাকর্ষ ত্বরণের কারণে হচ্ছে, সেরকম কিছু নাই আর এরকম। এই যে যেটা কথা বলছিলাম, এইচএসসি তে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে, এই যে একজন সাইকেল আরোহী ঘন্টায় 20 কিলোমিটার বেগে 18 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলছে, উলম্বের দিকে এর নতির পরিমাণ কত হবে, ওই যে অ্যাঙ্গেল, মানে ব্যাংকিং এর অ্যাঙ্গেলটা চাইছে, তাহলে আমি একটু আগে যেটা বলছিলাম এই ফর্মুলা তোমাদের জানা থাকলেই হবে, tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। আরটা কি, আরটা হচ্ছে তোমার ওই যে যেই জায়গাটা বৃত্ত ঘুরছে, মানে ব্যাংকিং এর কাহিনীটা আসতেছে, সেটার ব্যাসার্ধটা কত, এবং যেই বেগে মানে যাইতেছে, এবং অভিকর্ষ ত্বরণটা আসলে মেইনলি, ঠিক আছে, এই যে 18 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি বলছে 20 কিলোমিটার পার আওয়ারই বলছে, তাহলে এটাকে আমরা সেকেন্ড ভেলোসিটি কি মিটার পার সেকেন্ড নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটি ছিল মোটামুটি কথা। তারপর এই টাইপের ম্যাথ হচ্ছে তোমার এইচএসসি তে আসবে। একটি রাস্তার 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি চওড়া 5 মিটার এবং এর ভিতরে কিনারা হতে বাইরের কিনারা 50 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যে সর্বোচ্চ বেগ বের করার জন্য ওই একই ফর্মুলাই মোটামুটি,
এই ফর্মুলাটি তুমি ইউজ করতে পারবা, জাস্ট এখানে ভিটা বের করবা, বাকি সবকিছু বসায় দিবা, কজ এখানে কিন্তু আহ এই যে এখানে কিন্তু তারা কতটুকু উঁচু সেটা বলে দিছে। তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাঙ্গেলটা কিন্তু আগে থেকে বের করতে পারবে, ঠিক আছে? এই যে আচ্ছা, ওকে, গেল এগুলো জিনিস পারবা। কলিজন, দুই ধরনের আছে, স্থিতিস্থাপক এবং হচ্ছে কি তোমার অস্থিতিস্থাপক। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এই দুইটা লাইন একটু পড়ো কি বলছে। যে সংঘর্ষের আগে ও পরে দুটো দুটি বস্তুর আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে, অর্থাৎ বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষণ থাকে, সেই সংঘর্ষকে পূর্ণ স্থিতিস্থাপক বলে। ভেরি ভেরি কি বলছে, মোট গতিশক্তি যদি সংরক্ষিত থাকে তখন সেটাকে আমরা স্থিতিস্থাপক কি বলবো, স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। কিন্তু যদি গতিশক্তি একই না থাকে দেখি সেটা। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দ্রষ্টব্য চলে আসছে। এই যে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি বস্তু দ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষণ না হয়, অর্থাৎ সংঘর্ষের পূর্বের এবং পরের গতিশক্তি যদি সমান না হয়, তাহলে সেই সংঘর্ষকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। বেশিরভাগ সংঘর্ষগুলো কি ধরনের হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ঠিক আছে? আচ্ছা, কনজারভেশন এগুলো গেল। স্থিরভাবে এক্সেট্রা এগুলো জিনিসটা দেখো তাহলে হবে। পানিতে স্থিরভাবে ভাসমান 200 কেজি একটি বোটের উপরে, এটা কিন্তু তোমাদের এইচএসসি তে লেভেলে আসার মতো একটা ম্যাথ, হ্যাঁ? এটা তোমরা পারবা। ওই এক পাশে হচ্ছে সবগুলোর আদি ভরবেগ, আর ডান সাইডে হচ্ছে গিয়ে তোমার অন্তিম ভরবেগ। এই সিম্পল নিয়মটা মেনে চললে তোমরা এটা সলভ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ফ্রিকশন কয় ধরনের আছে না আছে এই পার্টটা তোমাদের আসলে রিডিং পড়তে হবে খুব ভালোভাবে, ঠিক আছে? কয় ধরনের ফ্রিকশনের কথা বলছি, স্ট্যাটিক বলছে, কাইনেটিক, রোলিং, প্রবাহী। এক্সাম্পল পড়তে হবে প্রতিটার ভিতর থেকে কি কি বলছে না বলছে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এগুলো জিনিস তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এগুলো জিনিস আর সেরকম এক্সপ্লেন না করি, এগুলো কিন্তু পড়ো, হ্যাঁ? আমাদের যে এই দাগানো পিডিএফটা তো দিয়ে দিব। তোমরা হচ্ছে এই যেগুলো জিনিস দাগানো আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বেই পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তো আসলে শেষ চ্যাপ্টারটা, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো ফর্মুলা একসাথে দেওয়া আছে। তো অবশ্যই অবশ্যই তোমরা এটা মানে দেখতে পারো, কাজে লাগবে আসলে। আচ্ছা, আর এখানে দেখো রকেটের ফর্মুলা নিয়ে যেহেতু একটু কাহিনী হয়েছিল, আমি তোমাকে একটু বলে দিই। এখানে দেখো, যদি তোমাকে অভিকর্ষ ত্বরণকে যদি না ধরতে বলে, বা যদি বলে যেটা খুবই সামান্য, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কি এই ফর্মুলাটি ইউজ করবা। কিন্তু তারা যদি বলে যে না, অভিকর্ষ বল মানে কাজ হচ্ছে বা প্রভাব আছে সেটা, তখন তো কিন্তু এই ফর্মুলাটি ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, শেষ। এই যে এই ফর্মুলা সবগুলো তোমরা একটু দেখো, খুব ভালো রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর একসাথে করে দেওয়া আছে গুরুত্বপূর্ণ সবগুলো ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো শেষ। তোমরা হচ্ছে কি তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো আসলে। কোশ্চেন যদি না থাকে তাহলে আসলে আমরা ক্লাসটা এখানে তাহলে শেষ করে দিব। আমরা একটু ওয়েট করি। ফিজিক্স আসলে সেরকম মানে ভালো লাগে না ছেলেদের, আমার নিজের আসলে ভালো লাগতো না, বাট নিউটন মেকানিক্সটা আসলে সহজ আছে, হ্যাঁ, সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলোর তুলনায় আসলে। তো ওই ছিল হচ্ছে কাহিনী। কিছু বলার না থাকলে আসলে আমরা তাহলে শেষ করি এখানে, হ্যাঁ? ওকে।